হঠাৎ তাকে আরো শক্ত করে নিজের বুকে টেনে নেয়। চারপাশে তখন শুধু ঝরঝর বৃষ্টি আর শূন্য রাস্তা। শহর থমকে আছে, কিন্তু তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ যেন সবকিছুকে ছাপিয়ে উঠছে। হঠাৎ প্রেম তৃষার হাতে হাত রেখে চোখে চোখ রেখে গলা ছেড়ে নেশালো কণ্ঠে গান ধরে। রাতেরি আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা, কি নেশা চড়ালে, কি মায়ায় চড়ালে, কি নেশা চড়ালে, কি মায়ায় জড়ালে। প্রেম হঠাৎ থমকে গিয়ে নিজের সবটা উজাড় করে দুটো অস্ত্র একে অন্যের মাঝে হারিয়ে গেল। মিলিয়ে গেল দুটো বিপরীত ঢেউ একে অন্যের সঙ্গে। হারিয়ে গেল দুটো আত্মা শত ভিন্নতাতেও একত্র হয়ে। ভালোবাসা আর জ্বর হচ্ছে একে অন্যের পরিপূরক। যেমন হঠাৎ শরীরে জ্বর আসে, তেমনি হঠাৎই ভালোবাসা এসে মানুষকে আচ্ছন্ন করে ফেলে। জ্বরে যেমন শরীর কাঁপে, তেমনি ভালোবাসার মন কেঁপে ওঠে, অস্থিরতা আসে। জ্বরে যেমন ক্ষুধা ঘুম উড়ে যায়, তেমনি ওই ভালোবাসাও কিন্তু কখনো কখনো ঘুম ক্ষুধা সব কেড়ে নেয়। আবার ওই জ্বর ধীরে ধীরে কমেও যায় বা সারে। ভালোবাসাও সময়ের সাথে হয় কখনো বা গভীর, কখনো নয়তো মিলিয়ে যায়। এই বৃষ্টিতে ভিজে জ্বরটা অবশেষে চলেই এলো। মুখটা ফুলে কদুর ন্যায় হয়ে গেছে। কম্বলের নিচে মুখ গুজে শুয়ে আছে তৃষা। মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা কেমন ব্যথা করছে, ভালো লাগছে না কিছু। প্রেম ভাই যে তাকে এত মিষ্টি করে চুমু দিল, তা নিয়ে যে তৃষা একটু মনে মনে ফুর্তি করবে তারও উপায় কই। এখন তো শরীর নিয়ে নড়তে চড়তেই পারছে না। ইস, প্রেম ভাইয়ের কথা না শুনে সে তিরিং বিরিং করে কেন যে ভেস্তে গেল। এখন জ্বরকে তো আর বারণ করে বলা যায় না। ওগো জ্বর, তুমি এখন এসো না। প্রেম ভাই মাত্রই আমায় একটা চুমু দিল। সেঞ্চুরি করার আগে তুমি আমার কাছে আর এসো না। আমি আবার হেব্বি লয়াল মেয়ে। শোয়া থেকে উঠলেই মাথাটা চক্কর দেয় বিধায় শুয়েই দিন কাটালো। হেতিজা এসে মাঝে কয়েকবার দেখে গেছেন। আজকাল তৃষার একটু বেশি খেয়াল রাখা তার হয়ে যাচ্ছে না। প্রেমা একটু আগেই এসেছিল, প্রতিবারের মতো এবারও এসে জিজ্ঞেস করলো, আশ্চর্য, প্রেম ভাই কি কোনো বরফ নাকি যে গলে যাবে? আর ওই বান্দা তৃষা বুক দিয়েছে, ওখানে অন্য কারোর নজর মোটেও চলবে না। প্রেম ভাইয়ের প্রেমে পড়ে এখন তৃষা তারই নীতিমালা অনুসরণ করা ধরেছে। যেটা তার সেটা কেবলই তার। কেউ প্রেম ভাইয়ের দিকে নজর দিলে তার সঙ্গে তৃষার তর্ক করার সময় নেই। ওই চোখ দুটো তুলে পথ শিশুকে দান করে দেবে। যে চোখ তার প্রেম নেওয়াজের দিকে তাকায়, দৃষ্টি নিক্ষেপ করে, তার দুনিয়া দেখার কোনো অধিকার অন্ততপক্ষে তৃষা রাখবে না। প্রেম ভাই তৃষাকে নম্বর দেয়নি নিজের। তৃষা ফেসবুক ঘাটাঘাটি করে প্রেম নেওয়াজ লিখে সার্চ করেও কিছু পেল না। তারপর ভাবলো ইনস্টাগ্রামে যাওয়া যাক। ওমা, হঠাৎ করে মাথাটা এত বাজেভাবে ঝাঁকুনি দিল, শেষে ফোনটা রাখা ছাড়া আর কোনো উপায় রইল না। হঠাৎ বারান্দায় কিছু একটা শব্দ হলো। ঘরের লাইটটা তখন অন করাই ছিল। তৃষা ভয়ে বারান্দার দিকে তাকালো। হঠাৎ বারান্দার পর্দা ভেদ করে প্রেম বেরিয়ে এলো। তৃষা অবাক হলো, ভাঙা গলায় প্রেমকে বলল, আরে প্রেম ভাই, আপনি ওদিক দিয়ে আসতে গেলেন কেন? রুমে তো একটা দরজা আছে, তাই না? হাত পা যদি ভেঙে যায় তখন কি হবে? তৃষা ওঠার চেষ্টা করতেই প্রেম বলল, যেখানে আছো সেখানে থাকো, নড়তে বলেছি কে? তৃষা নড়ল না, তবে একটু অবাক হলো। ওই যে কালকের ওই সফট রোমান্সের প্রেম ভাইটা গেল কই? না থাক, সাইকো প্রেম ভাইকেও তো কড়া লাগে একেবারে। প্রেম তৃষার পাশে বসলো, হাতের উল্টো পিঠটা তৃষার কপালে ঠেকিয়ে দেখলো ভালোই জ্বর এসেছে। প্রেম তৃষাকে জিজ্ঞেস করলো, মেডিসিন নিয়েছো? ইয়ে মানে আমাদের মাঝে তো কিছু হলোই না, ওইসবের কি দরকার? প্রেম তৃষার দিকে ক্ষিপ্ত নয়নে তাকাতে তৃষা মুহূর্তেই বলে উঠল, নিয়েছি তো, নাপা খেয়েছি। নাপা কিনে পয়সা লস না করে যাও, গিয়ে একটা ব্রেন কেনো নিজের জন্য। জ্বর হলে সরাসরি নাপাই কেন খেতে হবে? তৃষা চুপ করে নিচের দিকে তাকাতেই প্রেম উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, গোসল করেছো? ও মা গো, এসব বিলাসিতা! জ্বর এসেছে আমার, কত অসুস্থ আমি, দেখতে পাচ্ছেন না? ইচ্ছে নেই দেখার। বলেই প্রেম তৃষাকে আচমকা কোলে তুলতেই তৃষা চিৎকার করে উঠল। প্রেম বিরক্তি নিয়ে তৃষার দিকে তাকাতেই সে পুনরায় চুপ হয়ে গেল। প্রেম তাকে শক্ত করে কোলে তুলে নিয়ে গোসলখানায় গিয়ে ঝর্ণা ছাড়তেই তৃষা দৌড়ে পালাতে নিল।
প্রেম শক্ত করে হাতটা চেপে ধরে টেনে তাকে ঝর্ণার কাছে দাঁড় করাতেই পানির স্পর্শে শরীর পুরো ভিজে যায় তার। প্রেম এমনভাবে হাতটা ধরে রেখেছে কোথাও যেতেও পারছে না, নড়চড় তো দূরের কথা। তৃষা পুনরায় নড়ার চেষ্টা করতে প্রেম তার মুখটা চেপে ধরে বলল, এমন ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? আপনি বের হন প্রেম ভাই, আমার লজ্জা করছে। নেভার। এটা আমার বাড়ি। আমার যখন যেখানে বলছে যেতে পারি, থাকতে পারি। তাই বলে একটা মেয়ের সঙ্গে ওয়াশরুমে? দরকার হলে আরও অনেক জায়গায় যাব। বাই দ্য ওয়ে, ফোন থেকে অন্য ছেলেদের নাম্বার ডিলিট হয়েছে। সব করে দিয়েছি। শুনেছি কার সঙ্গে ফেসবুকে অ্যাড আছো? কার সঙ্গে? প্রত্যুষ। ওর সঙ্গে কেন আর থাকবে? কিন্তু সে তো আপনার ভাই লাগে, সমস্যা কি? ভাই হোক তাতে কি, বলেছিলাম তো আমি ছাড়া কোনো আউট ছেলে ভার্চুয়াল হোক আর রিয়েলিটি হোক কোথাও জায়গা পাবে না। আপনি আমায় ভালোবাসেন? কতখানি ভালোবাসেন? কেন, বলে টাকা পয়সা দিবে নাকি? আচ্ছা, কত দিতে পারবে তাহলে ভেবে দেখব বলা ঠিক হবে কি না। প্রেমিকরা রোমান্টিক হয় প্রেম ভাই, সবসময় এত তেতে কথা না বললে কি নয়? ভালো লাগে না? কী করলে ভালো লাগবে ম্যাডাম? একটা কোষে চল লাগায়, জ্বরের সঙ্গে রোমান্টিকতার ভূতও পালাবে। আপনি দেখছি অনেক আনরোমান্টিক। হাসপাতালে বুকিং করে রেখো, কারণ প্রেম শুরু করলে এমন মুখ চলাতে দূরে থাক, পা চলার শক্তিও পাবে না। প্রেম গায়ের টি শার্ট খুলতে তৃষার চোখ ছানা পড়া। প্রেম ভাই কী সব দেখাচ্ছে, হ্যারাসমেন্ট করছে দেখি। ঝর্ণার নিচে দাঁড়িয়ে চুলে হাত বোলায়, নিজের শরীর বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো চকচক করছে, তাতে যেন আকর্ষণীয় একটু বেশিই লাগছে। তৃষা প্রেমের সিক্স প্যাকে হাত রাখতে গেলেই প্রেম খানিকটা দূরে সরে যেয়ে বলল, আরে কন্ট্রোল, আমার লজ্জা বলে তো কিছু একটা আছে। তাহলে লিঙ্কটু হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? প্রেম তৃষার দিকে তাকিয়ে প্যান্টে হাত দিতেই তৃষা চেঁচিয়ে উঠল। তা দেখে প্রেমকে বলল, কি হচ্ছে? এসব খুলছেন কেন? নেংটে বলে কেন? দাগ যেহেতু লাগিয়ে দিয়েছ, তবে দাগটা ভালো করেই লাগুক। খোলখুলির অপবর্তন লেগে গেছে, আর প্যান্ট পরেই বা কী হবে? তৃষা দাঁত কেলিয়ে নখ কামড়ে বলল। তাহলে দেখি একটু মানে প্রেম ভাই মনের মধ্যে কারফিউ জারি করেছে, এখানে তাকে ছাড়া আর কাউকে জায়গা দিলে পাপ হবে। তৃষা প্রত্যুষকে সব জায়গা থেকে সরিয়ে দিয়েছে। এবার প্রেম ভাই এসে জিজ্ঞেস করলে তৃষা গলা ছেড়ে গান ধরল, প্রত্যুষ ভাই, সে আমার ফেসবুকেও নাই, সে আমার ইবুকেও নাই, তাকে আজ পার্মানেন্টলি ডিলিট করতে চাই। এই প্রেম ভাইয়ের কথা ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে এলো। ভোরের দিকে প্রেম ভাই বারান্দা দিয়ে চলে গেল, তবুও বাতাসে রেখে গেল তার ধোঁয়াশার স্মৃতি। ইস, লোকটা এত কড়া না হলেও পারত। এখন দেখো একটু পর স্বপ্নে এসেও জ্বালাতন করবে, ড্যাম শিওর। তখন সকাল, তৃষার গায়ে জ্বর জ্বর ভাবটা আর নেই, সবই কবিরাজ প্রেম বাবার কেরামতি। তৃষা তৈরি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। প্রেম বের হলেই তার বাইকের পেছনে চেপে বসবে। 1 ঘন্টা আগে বের হয়েছে, না জানি আবার এই লোক কখন হাওয়া হয়ে যায়, বলা তো যায় না। তৃষা গেটের কাছে দাঁড়িয়ে ফোন টিপায় ব্যস্ত। হঠাৎ প্রত্যুষ গাড়ির কাছে যেতে নিয়ে চোখ যায় তার দিকে। কি একটা ভেবে সে এগিয়ে আসে তৃষার দিকে। তৃষার সামনে গিয়ে বলল, এই তৃষা শুনো। তৃষা চোখ তুলে চেয়ে দেখল প্রত্যুষকে। আনিজি লাগছে তার উপর প্রেম ভাই পই পই করে বলে দিয়েছিল কথার অবাধ্য ব্যক্তিকে সে চরম ঘৃণা করে। তাই সে যেহেতু প্রত্যুষের সঙ্গেও কথা বলতে নিষেধ করেছে, তাহলে এখন এটাও করা যাবে না। যাবে না মানে একেবারেই যাবে না। প্রত্যুষ কিছু বলতে যাওয়ার আগেই তৃষা তাকে বলল, প্লিজ আমাকে এভাবে ইগনোর করো না। আজকাল অনেক বেশি ইগনোর করছো। কেন করছো জানতে চাইবো না, তবে প্লিজ এমনটা করো না। আমিও মানুষ, বুঝলে? আমার কি ভুল হয়েছে বলো? আমি কখন বললাম ভুল হচ্ছে? আচ্ছা, আমার ভার্সিটি আছে, আমি যাই কেমন? তৃষা যেতেই প্রত্যুষ তার হাত ধরে তাকে থামিয়ে দিল। তৃষা একবার হাতের দিকে তাকালো, হাত ধরেছে এটার জন্য না, বরং প্রেম ভাই জানতে পারলে মিসাইল তার পেছন দিয়ে দেবে এই ভয়ে। তৃষা হাত ছাড়িয়ে নিতেই প্রত্যুষ একটু অবাক হলো, কিন্তু ব্যাপার না, মেয়ে মানুষ অস্বস্তি বোধ হতেই পারে। পুনরায় প্রত্যুষ তাকে বলল, আমার তোমার সঙ্গে কথা আছে। কিন্তু এখন? তুমি চাইলে এখানে দাঁড়িয়ে বলতে পারি, আর নয়তো এই যে একটু সামনে গিয়ে কফি শপে বসবো, কথা বলবো আর চলে আসবো। কত সময় লাগবে? দ্বিধা নিয়ে প্রশ্ন করল তৃষা। 10 মিনিট জাস্ট, এখানেই বলতে পারি কিন্তু। তৃষা একবার প্রেমের আসার পথের দিকে তাকিয়ে বলল, না, এখানে ঝামেলা করার দরকার নেই, চলুন। তৃষা যেতেই ল্যাপটপটা আছাড় মেরে ভেঙে ফেলল প্রেম। কেন ফেললো মন জানে, কিন্তু মুখে বলতে ইচ্ছে করছে না। এই বাড়িতে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবই প্রেমের সঙ্গে নিয়ন্ত্রণে। কোথায় কি হচ্ছে প্রেমের জানা বাকি নেই। হ্যাঁ, হিডেন ক্যামেরাগুলো সে নিয়ন্ত্রণ করে।
তার স্টাডি রুমে বিরাট মনিটর সারাদিনই চলতে থাকে। সকাল সকাল কী ভেবে আজকে সেখানে গেল। তারপর তৃষা প্রথমে তার জন্য অপেক্ষা করতে দেখে তো ভালোই লাগছিল, কিন্তু তারপর হাই তৃষা, তুমি কি জানো প্রেমের কথা অবাধ্য হওয়ার মানে তার চোখে চোখ রেখে হৃদয়ে আঘাত করা। প্রেম ভুলের শাস্তি দেয়, চরমভাবেই দেয়। আর যেখানে কথার মতো নেই সেখানে সম্পর্কের মূল্য থাকে না। বাইক স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তৃষা। বাসায় গিয়েছিল, দারোয়ান বলল প্রেম ভাই নাকি আরও অনেক আগেই বের হয়ে গেছে বাসা থেকে। তবে তৃষা তো ঠিক সময়ে অপেক্ষা করেছিল। হঠাৎ দেখলো সাদা একটা বাইক নিয়ে প্রেম ভাই এদিকেই আসে। তৃষার খুশির সীমা রইল না। সে দাঁড়িয়ে রইল, তবে একটুর জন্য না সরলে মনে হচ্ছিল প্রেম ভাই তার উপরই বাইক উঠিয়ে দেবে। হেলমেটটা খুলতে তৃষা তার দিকে এগিয়ে এসে বলল, আরে প্রেম ভাই, আপনার না কালো বাইক ছিল, এমন সাদা রং হলো কেমন করে? ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়েছেন নাকি? প্রেম কোনো জবাব না দিয়ে এড়িয়ে যেতে তৃষার এবার রাগ হলো। সে সামনে দাঁড়িয়ে প্রেমের হাত ধরতেই প্রেম একবার তার হাতের দিকে তাকালো, তারপর তড়া কণ্ঠে বলল, হাত ছেড়ে সামনে থেকে সরো। আপনি না আমায় ভালোবাসেন, তাহলে এমন করছেন কেন? প্রেমের উপর রাগ উঠে যায়। সে তৃষার হাত শক্ত করে ধরে তাকে খোলা আঙিনায় নিয়ে গিয়ে বলল, তুই কি চাচ্ছিস আমার থেকে? আমার সঙ্গে শোয়ার ইচ্ছে নাকি অন্য কারো সঙ্গেও? ধমকে ধমকে কথাগুলো বলল। তৃষাকে প্রেম সবাই তাকিয়ে আছে, তবে কিছু বলার সাহস পাচ্ছে না। তৃষা বুঝতে পারছে না তার প্রেম ভাইয়ের হঠাৎ হলো কি। প্রেম ভাই, তৃষা কাপা গলায় বলতে প্রেম চুপ হয়ে গেল, আর একটাও কথা বলল না। তৃষার হাতটা ঝাড়ি মেরে পাশ কাটিয়ে চলে গেল বাইকটা নিয়ে। এত এত মানুষের ভিড়ে তাকে ফেলে রেখে চলে গেল। তৃষার চোখে তখন জল। উত্তর খুঁজে পাচ্ছে না সে, কেবল এত এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে সবটা খুঁজে বেড়াচ্ছে। প্রেম ভাই এমন করলো কেন? তাহলে কি সে তার বিটার হার্টকে ভালোবাসে না? ওই চুমু, ওই ছোঁয়া, ওই সুন্দর কথাগুলো কি তৃষা জেগে দেখা স্বপ্ন ছিল? আমি আপনারে এমন কইরা হারাইছি যেমন কইরা শুকনো পাতায় হাওয়ার ঝাপটা এসা এক নিমেষে উড়াইয়া নেয় দিগন্তের অজানায়। যেমন কইরা রাতের আধারে বাতি নিভাইয়া গেলে ঘর অন্ধকারে ডুইবা যায়, আপনি এমন কইরা এই অন্তরে আগুন ধরাইছেন যেমন কইরা খাবার তাপে মাঠের ফসল শুকায়া যায়, মাটিতে ধুলা ছাড়া আর কিছুই থাকে না। যেমন কইরা ঝড়ের রাতে বৈঠা ছাড়া নৌকা স্রোতে তলাইয়া যায়, যেমন কইরা মরুভূমির বালু ঝরে চোখ মুখ ঢাইকা দেয়, নিঃশ্বাস পর্যন্ত আটকায়া যায়। আপনি আমারে এমন কইরা ফাঁকা কইরা দিলেন, যেমন কইরা মাঘ মাসে ক্ষেতের ধান ঠান্ডায় শুকায়া সাদা খড় হয়ে যায়, এমন কইরা শূন্য কইরা দিলেন। তেমন কইরা গোরস্থানের মাটিতে নাম লেখা থাকার পরেও সবাই এক রইয়া যায়, এমন কইরাই শেষ কইলেন। যেমন কইরা শীতের ভোরে হঠাৎ কুয়াশা নাইমা আইসা পথঘাট ঢাইকা ফেলে, মানুষ পথের দিশা হারায়, এমন কইরা আমারে আপনি ভাঙলেন। যেমন কইরা বর্ষার নদী হঠাৎ বাঁধ ভাঙে, স্রোতে জমির সব ফসল ফাঁসিয়া নিয়ে যায়, এমন কইরা বুঝালেন। যেমন কইরা বিদ্যুতের শর্ট সার্কিট, দোকান ঘর পুলহে মানুষ বুক চাপড়ে শুধু টাকায় নিজের ধ্বংস দেখে, শেষে সব হারানোর পর মানুষ যেমন চুপ কইরা দাঁড়ায়, বুকের ভেতর কান্না ভাতের বলকের মতো উত্তরণের পড়লেও মুখ থাইকা শব্দ বাইর হয় না, আমি ঠিক তেমন চুপ কইরা গেলাম। আমার ভিতরে ভিতরে আগুন জ্বলে, কিন্তু সেই আগুন নিভানোর পানি আপনি নষ্ট কইরা দিলেন। তবুও হারানোর বেদনা নিয়েও কইবার চাই আমি আপনারে ভালোবাসি, আপনারে না পাইয়েও ভালোবাসি, হারাইয়েও ভালোবাসি, ধ্বংস হয়েও ভালোবাসি। আপনি পুড়াইলে আমি পুইরাও আপনারে ভালোবাসি। এইটুকু লিখেই হাতের কলমটা থামিয়ে দিল তৃষা। আজকে 3 দিন হলো প্রেম তার দিকে ফিরেও তাকায়নি। যে প্রেম নিজে গিয়ে তৃষাকে ক্লাসরুম থেকে টেনে হিঁচড়ে বের করত, তার জন্য এখন তৃষা ছুটির পরও একইভাবে অপেক্ষা করে। সময় ফুরায়, তবে অপেক্ষা যে আর ফুরায় না। তৃষা এখনও বুঝতে পারছে না তার অপরাধ কী। প্রেম ভাই মুখে ভালোবাসি না বললেও তো ভালোবাসত। এই যুগের মেয়ে তৃষা দুধ ভাত খায় না, সবই জানা আছে। দিয়ে যে মানুষ কলকাতা বোঝায় অন্তত তা জানতে বাকি নেই। ওই লোকটা তাকে ভালোবাসে, মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ওইটা মানুষের কর্মে ফুটে ওঠে। তাহলে কি হলো হঠাৎ করে? সব তো ঠিকই ছিল। মনে হলো একটা কলি ফোটার আগেই কেউ ইচ্ছে করে ছিঁড়ে ফেলেছে। এই 3টে দিন প্রেম ভাইয়ের থেকে দূরে থেকে মনে হয়েছে দুনিয়াটা ফাঁকা, চারপাশে কিছু একটা নেই। তৃষার একবার শ্বাসকষ্ট উঠেছিল, সেবার শ্বাস নিতে এক প্রকার কষ্টই হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই তো মারা যাবে। গত 3 দিন তৃষার ঠিক ওই অনুভূতিটাই হয়েছে। এখনও মনে হচ্ছে মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়ে এসে।
দরজাটা একটু একটু করে খুলছে। তৃষা সারা রাত জেগে কেঁদে কেটে শেষ চোখের নিচটায় কালো করে ঠিক করলো অনেক হয়েছে। আজকে সারা রাতে ভিখারির মতো প্রেম ভাইয়ের দুয়ারে বসে থাকবে। প্রেম ভাইয়ের তো উচিত অঙ্কুর ভাইয়ের ঠ্যাং তো বিশেষ পানি খাওয়া। এই যে সিমলার সঙ্গে কদিন হলো তার প্রেম হয়েছে, এখনই তাদের প্রেম একেবারে জমে ক্ষীর। সিমলার মনে হয় বাসা থেকে ছেলে দেখছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে। বেশি তিরিং বিরিং করলে যে কোনো মুহূর্তে বাড়ি ছেড়ে পালাবে দুজন। আর প্রেম ভাইকে দেখো, প্রেম করা তো দূরে থাক, এখন যেমন ভাব দেখাচ্ছে, মানুষ তো তার কিং কোবরা এক্সের সঙ্গেও এমন আচরণ করে না। তৃষা রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছ দিয়ে নামতেই সিদ্দিক নেওয়াজ আর মোকলেসকে দেখতে পেল। চিন্তিত মনে হচ্ছে সিদ্দিক নেওয়াজকে। তৃষা একবার জিজ্ঞেস করবে ঠিক করেও করল না। শেষে বাইরে এসে সরাসরি প্রেম নেওয়াজের বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির চারপাশে গাছগাছালি, ডান পাশে একটা ফুলের বাগান, সেটাই হরেক রকমেরই ফুল আছে। তবে যেই ফুলটা বাগানের মূল আকর্ষণ তা হলো প্রিমরোজ। এই প্রিমরোজ নামটা শুনলেই একটা মানুষের কথা মনে পড়ে যায়, সেই প্রিমরোজ ব্র্যান্ডের আধার। আধার বলেই হয়তো তাকে কেউ দেখেনি, তবে তার গলার স্বরটা একজন মানুষের সঙ্গে পুরোপুরি মিলে। মাঝে মাঝে অবাক লাগে, দুজন মানুষ কি কোনোভাবে আবার একজনই নয় তো? সেদিন লুকিয়ে চুরিয়ে প্রেম ভাইয়ের মেইন ডোরের পাসওয়ার্ডটা দেখেছিল তৃষা। ওইটা কতবার টিপাটিপি করে অ্যাপ্লাই করলো তৃষা, তবে কাজে দিল না। গোলামের পুঁতে পাসওয়ার্ড চেঞ্জ করেছে। ইস, ঢং দেখলে পাচ্ছি না, ঘরে ঢাললে বাইরে পড়ে শালার। পাসওয়ার্ড লক লাগাতে হবে, তালা হলে না হয় ভেঙে ঘরে ঢুকে ওই হাড়ে পজাতের চকলেট আর স্ট্রবেরিগুলো সব চুরি করত। তখন দেখা যেত কি খাই সে। তৃষা কোনো উপায় না পেয়ে ঠিক করল আজকে সারা রাত দরজার সামনেই অপেক্ষা করবে সে। এক সময় না এক সময় তো আসবেই ওই লোক। এবার তার ব্র্যান্ডের জিনিসে বিলাই চিমটি ঘষে দেবে কিংবা ভেতরে কিছু একটা ছেড়ে দেবে। এখনও তো তৃষা প্রেম নেওয়াজের প্রাকৃতিক দৃশ্যও দেখতে পারল না। না হয় ওই পোকামাকড়ি দেখুক, ওদেরও তো প্রকা অধিকার আছে। রাত তখন অনেক। তৃষা দরজার সামনে অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল। সকালে যখন ঘুমটা ভাঙল তখন নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। এই বিছানাটা একটু বেশি সফট। তৃষা হাই তুলে চুল চুলকাতে চুলকাতে হঠাৎ আবিষ্কার করলো কাউচের মধ্যে উপর হয়ে খালি গায়ে শুয়ে আছে প্রেম ভাই। ওমা, সকাল সকাল এমন অতি লোভনীয় দৃশ্য না দেখলেই কি হতো না? এই যৌবন বয়সে যৌবন সামলাতেও তো তৃষার কষ্ট হয় খুব। তবে হঠাৎ তৃষার মনে পড়ে গেল গত 3 দিনের কথা। তার বুকটা কেমন ভার হয়ে এলো। হঠাৎ দেখলো প্রেমের পিঠে কিসের যেন দাগ। তা দেখে তৃষার বুকটা আরও ভারী হয়ে উঠল। সে প্রেমের কাছে গিয়ে পিঠে হাত ছোঁয়াতে যাবে, তার আগেই হঠাৎ চারপাশে একবার তাকালো। এত এত মদের বোতল চারপাশে, সিগারেটের ছাই, সিগারেটের বাট পড়ে আছে। তৃষা সাহস করে একবার প্রেমের পিঠে হাত রেখে প্রেমকে মৃদু গলায় ডাক দিল। এই প্রেম ভাই, শুনছেন? সকাল হয়েছে, উঠবেন না? পরপর কয়েকবার ডাকার পর যখন কাজ হলো না তখন কাছে এসে শ্বাস চলছে কিনা চেক করতেই হঠাৎ প্রেম থাবা দিয়ে তার হাতটা ধরতেই তৃষা ব্যথায় বলে উঠল। প্রেম ভাই কি করছেন? হাত ছাড়ুন বলছি। একটু আস্তে ধরলে কি হয়? প্রেমের চোখ দুটো কেমন লাল হয়ে আছে, শরীর যে তার ঠিক নেই খুব ভালো করেই বুঝতে পারছে তৃষা। কেমন যেন ভয় ভয় করছে, মনে হচ্ছে একটা অচেনা মানুষ তার সামনে উপস্থিত। এটা সেই মানুষ না যাকে সে চিনে। প্রেম উঠে বসলো, তারপর তৃষাকে ঝাড়ি মেরে বলল, এখনো যাসনি কেন? আগে বলুন, আপনার কি হয়েছে? আমার সঙ্গে এমন কেন করছেন? আমার অপরাধ কি? তোর অপরাধ কি সেটা তুই তোর বিবেককে জিজ্ঞেস কর। যা, বের হ আমার ঘর থেকে, আউট। প্রেম ভাই, আপনি তো আমায় ভালোবাসেন, এত নিষ্ঠুর কেন হচ্ছেন? একটু রহম করেন। আমার কি পরিমাণ কষ্ট হয়েছে যদি আপনাকে বোঝাতে পারতাম। প্রেম এবার তৃষার মুখটা চেপে ধরে তাকে ঠেসে ধরল দেয়ালে, তারপর উঁচু গলায় বলল, তোকে একবার বলেছি ভালোবাসি আমি। আলু আমার পছন্দ না, কারণ কি জানিস, আলু সব তরকারিতে মিশে যায়। তুই হচ্ছিস ওই রকম মানুষ, সবার সঙ্গে মিশে যাস বলে তোকে জাস্ট ঘৃণা করে। দেখ, তোর আর আমার রাস্তা আলাদা, আমরা হলাম দুই পৃথিবী। প্রেম তৃষার মুখটা ছেড়ে দিয়ে বলল, যদি তোর এক বাপ হয় তাহলে আর কখনো আমার সামনে আসবে না। প্রেম ছাড়তেই তৃষা প্রেমের গালে আচমকা চর বসিয়ে দেয়। প্রেম কয়েক মুহূর্ত কেবল স্তব্ধ হয়ে রইল, তবুও কিছু বলে না, চুপ করে রইল। হঠাৎ তৃষা তাকে ধাক্কা দিয়ে কেঁদে উঠল, প্রচণ্ড রাগ নিয়ে গলা উঁচিয়ে বলল, তুমি নেশা করো, তবুও তোমাকে আমি মেনে নিয়েছি। তুমি রাতভর বাইরে আড্ডা দাও, তবুও আমি তোমায় ভালোবেসেছি। তুমি আমাকে মারো, বকো, তবুও আমি তোমাকে কিচ্ছু বলি না। তোমার যখন যা মন চায় আমার সঙ্গে তাই করো।
তোমার সব ভুল, তবুও আমি মেনে নিয়েছি। আরে বেটা, আমার ভালোবাসা তোমার কাছে তামাশা লাগে? তামাশা? তোমার সঙ্গে ভালোবাসার খেলা খেলছি আমি, পুতুল? আমার সঙ্গে যখন যা মন চাই করবে, অধিকার কাটাবে, আবার বলবে ভালোবাসি না। আসল কথা কি জানো? তোমার তো বাবা মানে জন্মের ঠিক ঠিকানা আছে তো? কারণ কোনো ভালো ঘরের ছেলে এমন হতে পারে না। তাই তো মানুষ বলে বাবা মা ছাড়া সন্তান কোনোদিন ভালো হয়। তৃষা পুরোটা শেষ করার আগেই প্রেম কষিয়ে চর বসালো তৃষার গালে, শক্তি দিয়ে গলা চেপে ধরে ধমকে বলল, শেষ তৃষা, সব কিছু শেষ। আজকে থেকে প্রেম তৃষার আমক কাউকে চেনে না। এই বাড়িতে হয় তুই থাকবি, নয়তো আমি। তুই প্রেমকে এখনও চিনিস নে, এখন চিনবি। হয় তুই ধ্বংস হবি, নয়তো আমি। আমার মারতে একটু হাত কাঁপে না। খুন করে এই বাড়ির মাঝে কবর খুঁড়ব, খোদার কসম। প্রেম দরজাটা হুড়মুড় করে এমন জোরে ধাক্কা দিল যে পুরো ঘর কেঁপে উঠল। টি শার্টটা হাতে কষিয়ে চেপে নিয়ে তৃষাকে শক্ত করে ঠেলে সরিয়ে দিয়ে বেরিয়ে গেল সে। যাওয়ার সময় শুধু একটা জিনিসই হাতে নিল, মদের বোতলটা। 28 বছরের গহীন ক্ষত, বুকের গভীরে চাপা দেওয়া দগদগে জখমটা আবার আজ নতুন করে রক্তাক্ত হয়ে উঠল। তৃষা এখনও শ্বাস নিচ্ছে, বেঁচে আছে, এটাই যেন তার ভাগ্যের সীমাহীন সৌভাগ্য। প্রেমের ঝড়ের মতো প্রস্থান শেষে ঘরটায় হঠাৎ মৃত্যু নেমে আসা নীরবতা ছড়িয়ে পড়ল। তৃষার বুকের ভেতর তখন তীব্র শূন্যতার চাপা শব্দ। সে ঠাহর করতে পারল কি অমোঘ পাপ করেছে সে, যে মানুষের শিকড় কেটে নেওয়া হয়েছে অনেক আগে, যার মা বাবা নেই, যার স্মৃতি কেবল ক্ষতের মতো রক্তাক্ত। তাকে সে কিভাবে এত বড় আঘাত দিল? কোন দুঃসাহসে ছিঁড়ে দিল তার পুরনো দাহকে? চোখের জল তৃষার মুখ ভিজিয়ে দিতে লাগলো। কাপা হাতে জল মুছে দৌড়ে বেরিয়ে এলো সে। কিন্তু তখন প্রেম তো ঝড় তুলে বাইক নিয়ে যান্ত্রিক শহরের অতলে মিলিয়ে গেছে। বাড়ির সীমানা অনেক আগেই তার চাকার শব্দকে বিদায় দিয়েছে। এ বিশাল শহরে পাথরের মতো ঠান্ডা এই নগরে তৃষা কোথায় খুঁজবে তাকে? কার ভিড়ে, কোন অচেনা রাস্তায়, কোন গহীন অন্ধকারে মিলিয়ে গেছে এই মানুষ, যার বুকের আগুন সে নিজ হাতে আবার প্রজ্বলিত করেছে? তৃষা বাইরে পা রাখতেই শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। হাত কাঁপতে কাঁপতে প্রথমেই তাড়াহুড়োয় অঙ্কুরকে ফোন করল সে। কান্না জড়ানো গলায় সবটা খুলে বলতেই অঙ্কুর এক নিঃশ্বাসে আশ্বাস দিল। চিন্তা করো না, আমি দেখছি। কিন্তু সেই কথার ভরসাতেও তৃষার বুকের ভেতরে জমে থাকা অস্থিরতা একচুল কমল না। এই অস্থিরতা তাকে বারবার মনে করাচ্ছে প্রেমকে না খুঁজে পাওয়া মানে নিজের অর্ধেক শ্বাস হারিয়ে ফেলা। মাথা কাজ করছে না, দিক দিশা বোঝা যাচ্ছে না। অবশেষে অস্থিরতায় দগ্ধ হয়ে যখন বাইরের গলিপথে ছুটে যাওয়ার জন্য পদক্ষেপ ফেলল, তখনই সামনে প্রত্যুষ এসে পথ আটকাল। প্রত্যুষ জানে না আসল ঘটনা, জানে না তৃষার বুকের ঝড়টা কেন উঠছে। তবে এক নজরে বুঝে গেছে সে তৃষার অবস্থা বাইরে যাওয়ার মতো নেই। কেবল এই কারণেই কঠোর হাতে আটকাল তৃষাকে। কিন্তু শুধু প্রত্যুষ না, হেতিজাও সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো। তার চোখে কোনো দয়া নেই, বরং হিসেবেই দৃঢ়তা। সে জানে প্রেম হচ্ছে তৃষার সিনিয়র জুনিয়রের মধ্যে ঝগড়াঝাটি নতুন কিছু নয়। এই তুচ্ছ ব্যাপারে এত অস্থির হওয়া, এত পেছন পেছন দৌড়ানো অমূলক। আর হেতিজার ভেতরে লুকোনো আছে আরেকটা প্রবল ইচ্ছা। তৃষাকে সে তার নিজের ছেলের জন্য বেছে নিয়েছে। একজন মায়ের মতো সে তৃষাকে নিজের হাতে বেঁধে রাখতে চায় প্রত্যুষের পাশে। তাই তৃষার চোখ, তৃষার মন, তৃষার প্রতিটি স্পন্দন যেন প্রেমের দিকে না ছুটে যায়। এর জন্য যা কিছু করতে হয় হেতিজা করতে দ্বিধা করবে না। তৃষার সামনে এখন দাঁড়িয়ে আছে দুটো কঠিন প্রাচীর। একদিকে প্রত্যুষের অবুঝ বাঁধন, আরেকদিকে হেতিজার নির্মম নিয়ন্ত্রণ। এত কিছুর মানে তার জানা নেই, অথচ তৃষার বুকের ভেতর তখনও ফেটে যাচ্ছে একটাই আর্তনাদ। প্রেম। পার্কের এক নির্জন কোণে ঝরা পাতার স্তূপে ঢাকা এক ব্রেঞ্চে বসে আছে শিমলা। তার কোল জুড়ে মাথা রেখে শুয়ে আছে অঙ্কুর, যেন পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা উপেক্ষা করে এ মুহূর্তে আশ্রয় খুঁজছে কেবল তার চোখের ভেতর। শিমলার চোখ দুটো এতক্ষণ অশ্রুধারায় গঙ্গার মতো প্লাবিত হচ্ছে। সেই অশ্রুতে বুক ভেসে গিয়েছিল তীব্র হাহাকার আর অদৃশ্য ভয়ের ঢেউয়ে। বহু কষ্টে অবিচল সান্ত্বনার দৃঢ়তায় অঙ্কুর তার বুক ফাঙা কান্নাকে স্তব্ধ করেছে। বাড়ির চাপে শিমলার জন্য পাত্র দেখা হচ্ছে। যে কোনো মুহূর্তে পিতার সিদ্ধান্তে তার হাত বেঁধে দেওয়া হবে অপরিচিত এক বন্ধনে। অথচ এই তো সেদিনের কথা মাত্র। কয়েকদিনের পূর্বে তাদের ভালোবাসা অঙ্কুরিত হয়েছে কচি অশোকলতার মতো।
এখনই যদি সেই প্রেম ছিন্ন হয় তবে এ যেন জীবনের নির্মমতম উপহাস। বিচ্ছেদের আশঙ্কা শিমলার বুকে আগ্নেয়গিরির মতো দগ্ধ যন্ত্রণা ছড়িয়ে দেয়। তাই অশ্রু অবিরাম ঝরে পড়ে। কিন্তু অঙ্কুর শিমলাকে শপথ দিয়েছে, সমস্ত দুনিয়া যদি উল্টে যায়, যদি আকাশ ভেঙে মাটিতে পড়ে, তবুও এই হাত সে ছেড়ে দেবে না। কারণ এই হাত সে ধরেছে কেবল ভালোবাসার শুদ্ধ অঙ্গীকারে, কোনো সামাজিক প্রথা কিংবা জবরদস্তি নয়। এই একেবারে ধরা হাতই তার কাছে চিরন্তন, অবিনাশী, শপথে অটল এক প্রেমের মূর্ত প্রতীক। একে ছাড়া মানে নিজেকে ছেড়ে দেয়া। হঠাৎ অঙ্কুর আর শিমলার পাশের ব্রেঞ্চে দুটো মেয়ে এসে বসলো। বাদাম খেতে খেতে ফর্সা মতো লামিয়া নামক মেয়েটি হেসে পাশের জারা নামক মেয়েটিকে বলল, তো কেমন দিলাম বল? ভাই তুই একটা সিজই, মানে সাদমানের সঙ্গে 5 বছর রিলেশন করে এখন তার ওই কাজিনের সঙ্গে কাল বিয়ে করে কানাডায় শিফট হচ্ছিস। তোর কি খবর? সাদমানের মতো ওই 20,000 টাকা মাইনে পাওয়া পুরুষের সঙ্গে সংসার করে জীবন পার করতাম। দেখ, সুখ কিনতেও টাকা লাগে, তাই ফ্যান্টাসিতে বসবাস না করে বাস্তবতায় ফেরা উচিত। আর এমনিতেও সাদমান আমার আবেগ ছিল, আর ওর কথা বাসায় বলার মতো কোনো অবস্থায় ছিল না। এখন সাদমানের কী অবস্থা, মানে ভাগ্য দেখ, তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে, তাও আবার সাদমানের কাজিনের বাড়ি থেকেই। তো এই মজনুর এখন কি অবস্থা? আত্মহত্যার চেষ্টা করেছিল, হাসপাতালে আছে। তুই দেখতে যাবি না? ভাই মাথা খারাপ হয়েছে। আমি কেন যাব? বিয়ে কত কেনাকাটা বাকি, মানে কোর্ট ম্যারেজ তো হয়েছেই বেশ কিছুদিন আগে, এখন সবাইকে জানিয়ে অনুষ্ঠান করা। আচ্ছা বাদ দে, আর চল তো, আমার আরও কিছু কেনাকাটা করতে হবে। বলেই লামিয়া উঠে দাঁড়ালো। যারাও তাই করলো। দুজন বসে না থেকে উঠিয়ে বের হয়ে গেল। পাশের ব্রেঞ্চের অঙ্কুর তখন শিমলাকে বলল, ভাগ্যিস আমার কোনো কাজের নেই। তৃষার মনটা সকাল থেকেই খারাপ। হেতিজা বলল প্রেমা নাকি রোমে ডাকছে। মুখ ধুয়ে রোমে যাবে বলে একবার ঠিক করলো। তারপর কি একটা ভেবে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বসার রুমে একটা বিরাট টিভি আছে। সকাল সকাল সিদ্দিক নিয়াজ চা খান আর টিভিতে খবর দেখেন। তৃষা সারা রাত কাল জেগেছে, কান্না করেছে। দরজার সামনে বসেছিল, কিন্তু প্রেম ফিরেনি। সিম বন্ধ দেখাচ্ছে। তৃষার অনেক ভয় হচ্ছে। প্রেমের কথা ভাবলেই তো দম আটকে আসে। কেবলমাত্র তার ভুলের কারণে এত সব হয়ে গেল। বসার ঘরে নানার সঙ্গে প্রত্যুষও ছিল। কি নিয়ে কথা বলছে? আজকে শুক্রবার, প্রতি শুক্রবার প্রেম এখানে পরিবারের সঙ্গে খায়, মানে তার দাদার সঙ্গে টেবিলে খেতে বসে। আজকে সে নেই, কোথাও নেই। একটু পরে হুলস্থুল কাণ্ড ঘটে যাবে। তৃষাকে দেখতে সিদ্দিক হাসি মুখে বললেন, বলেই হাসলেন তিনি, তারপর আবার বললেন। প্রত্যুষ কতক্ষণ ধরে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। তৃষা আসার পরও তার দিকে তাকায়নি। স্ক্রিনে বড় বড় করে ব্রেকিং নিউজ লেখা। আজকের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল লামিয়া নামক নারীর। কিছুদিন আগেই পারিবারিকভাবে কোর্ট ম্যারেজ হয়েছে। শুক্রবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে তার আগেই খোঁজ মিলল তার লাশের। তৃষার সেই দিকে খেয়াল নেই। হঠাৎ সে প্রত্যুষকে বলল, একটু শুনবেন? দুইবার ডাকার পর প্রত্যুষ তৃষার দিকে তাকালো, হেসে জবাব দিল। কিছু বলবে? মানে একটা কথা ছিল। প্রত্যুষ উঠে এসে বলল। তুমি ঠিক আছো? প্রত্যুষের চিন্তার শেষ নেই। কাল রাতে প্রেমের বাড়ির দরজার সামনে থেকে তৃষাকে রোমে সেই তো এনেছে। রাতে প্রত্যুষ কেবল জিজ্ঞেস করেছে, কি হয়েছে? যদি মনে হয় আমায় বললে আমি সহ্য করতে পারবো, মন হালকা হবে, তাহলে প্লিজ শেয়ার করো। শেষে তৃষা শব্দ করে কেঁদে উঠল। সবকিছু খুলে বলল। তবে প্রেমের সঙ্গে তার কেমন সম্পর্ক, কি কি পূর্বে হয়েছে, ওইসব কথা তার ভেতরেই চাপা রাখল। বাকি সব কাহিনী সব খুলে বলল। তবে সেসবেও যেন প্রত্যুষ কত কি বুঝতে পেরে গেছে। মানে যার যতটুকু বোঝার সে তো বুঝবেই। প্রত্যুষ উঠে আসতেই তৃষা তাকে বলল, আপনি একটু দেখেন না সে কোথায়? একটা মানুষ বাড়িতে নেই, আপনারা এত নিশ্চিত কেমন করে হতে পারেন? প্রত্যুষ কিছু বলল না। বলার সুযোগ কোথায়? অফিস থেকে কল এসেছে। এই ছুটির দিনেও একটু শান্তি নেই। তারই মাঝে সিদ্দিক নিয়াজ আবার ঘড়ির কাঁটা দেখছেন নাস্তার টেবিলে বসে বসে। সময় তো পার হয়ে যাচ্ছে। প্রেম কোথায়? শেষে মুকলেসকে পাঠিয়ে জানতে পারলেন প্রেম বাড়িতে নেই। রাগ লাগলো তার। কি করবেন বুঝতে না পেরে মুকলেসকে দিয়ে অঙ্কুরকে কল লাগালেন। অঙ্কুর জানালো, প্রেম চলে গেছে। মানে? মানে আগের মতোই কোথাও একটা চলে গেছে। কোথায় গিয়েছে জানা নেই। সেই খবরে সিদ্দিকের পেশায় লো হয়ে গেলেন। লাস্ট যখন তার প্রেম রাগ করে চলে গিয়েছিল তখন পাক্কা গুণে 1 বছর জার্মানিতে থেকে তারপর এসেছে। প্রেম বরাবরই এমন। পরিস্থিতির সঙ্গে যখন লড়ে উঠতে পারে না তখন সব ছেড়ে পালায়।
এই পালিয়ে বেরিয়ে রাগ দেখানোর কোনো ফয়দা, কোনো মানে আছে? এবার না জানি কোথায় গেছে, কবে ফিরবে, কি নিয়ে রাগ করেছে। ডক্টর এসে সিদ্দিককে দেখে গেছেন। সবাই রুম থেকে বের হতেই তৃষা সেখানে ঢুকে। তাকে দেখে সিদ্দিক নিয়াজ চোখের জল আটকানোর চেষ্টা করে। তৃষার তো সেই সব দেখে অন্তর ফাটল বলে, কারণ সব কিছুর জন্যই দায়ী সে। কি করে ফিরিয়ে আনবে প্রেমকে? সে কি আদৌ ফিরবে? তৃষা বৃদ্ধ সিদ্দিক নিয়াজের হাত ধরে বলল। না না, আপনি কষ্ট পাবেন না, প্রেম ভাই ঠিক ফিরে আসবে। সিদ্দিকের চোখের জল, বুকের কষ্ট এবার আর বাদ মানল না। সে বলেই সিদ্দিকের চোখে জল চলে এলো। এই জলে তৃষার চোখের জল উতরিয়ে পড়ল। তখন মাসের শেষের দিক। আজকে 20টা দিন যেই মানুষটিকে তৃষা দেখেনি নিজ চোখে, তার নাম হচ্ছে প্রেম নেয়াজ। দুনিয়া যে কত কঠিন, এই 20টা দিনে প্রেম তাকে হাড়ে হাড়ে বুঝিয়েছে শরীরে আঘাত না করেও দূরে সরে গিয়ে কেমন করে মনে আঘাত করতে হয়। সে হারিয়ে গিয়েও তার কথাগুলো রয়ে গেছে। খুঁটির উপর ঝুলতে থাকা অর্ধেক ব্যথা আজও তৃষাকে যন্ত্রণা দিচ্ছে। প্রেমকে তৃষা কি করে বোঝাবে, কি করে বলবে? তার একটা কেমন আছো শুনতে না পাওয়ার আক্ষেপে সে রাতে কত দুঃখ গিলে প্রেমকে কি করে চিৎকার করে বলবে? ভালোবাসা যদি দায়হীন হয় তবুও দায়িত্ব শেখেন। আমি চাই না পুরো জীবন শুধু আপনার একটুখানি উপস্থিতি আমার বারবার হত্যা করুক। মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, আমায় বারে বারে এই যন্ত্রণা আপনি দিয়েন না, আমি সইতে পারছি না। তৃষা এতদিন ঘর থেকে বের হয়নি। চোখের সামনে নাতির চোখে সিদ্দিক নেওয়াজকে পাগলের মতো বিলাপ করতে দেখেছে, অথচ বলার সাহস নেই তার একটা মাত্র ভুলের কারণে সিদ্দিক নেওয়াজের শেষ সম্পদ হারিয়ে গেছে, খোয়া গেছে। তৃষা ঘরবন্দি থাকে। অবস্থা ভালো না দেখে কেউ তাকে কোনো চাপ দেয় না। প্রেমাকে এখন তৃষা পড়াচ্ছেও না, খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছে। কাজকর্ম, হাসি সবই তার সঙ্গে হারিয়ে গেছে প্রেম নেওয়াজের শোকে। নিজেকে সবার থেকে দূরে রেখে রোজ এভাবেই শাস্তি দিয়ে যাচ্ছে তৃষা। প্রেম কোথায় গেছে জানা নেই। কতবার অঙ্কুরকে জিজ্ঞেস করলো, লাভ হলো না। প্রত্যুষ আইনের লোক হয়েও খোঁজ নিল না। আর নিতে পারছে না তৃষা। একদিন সে সব ছেড়িয়ে পাখি হয়ে অনেক দূরে চলে যাবে। সেদিন প্রেম ভাই এলেও তৃষা আর ফিরবে না। ভালোবাসা এত পোড়াবে জানলে তৃষা কখনো সামনে পা বাড়াতই না। এই 20 দিনে অন্তত দিনে 2-4 বার প্রেম ভাইকে নিয়ে লিখতে বসেছে তৃষা। কত কথা, তবে অগোছালো। বারবার লিখেছে আর বারবার ছিঁড়ে ফেলেছে। আজ আবার লিখবে বলে ঠিক করেছে। যে কথাগুলো মুখে কখনো বলতে পারবে না, তার সাদা কাগজের ভাঁজে লিখে রেখে যাবে। এমনও তো হতে পারে একদিন প্রেম ভাই ফিরবে, তবে সেদিন আর কথাগুলো বলার মতো তৃষা নজাত থাকবে না। প্রেম নেওয়াজ, মাসের শেষ দিক। ঘড়ির কাঁটা যেন দম নেওয়া ছেড়ে দিয়েছে। আর 20টা দিন হলো তোমাকে নিজের চোখে দেখি না। 20টা দিন সংখ্যাটা কাগজের সামান্য, কিন্তু আমার বুকের মাপে যেন বিরাট একটা লোহার খণ্ড। প্রতিটা দিন আলগা আলগা করে আমার ভিতর থেকে এই খণ্ড কিছু একটা কেড়ে নিচ্ছে। তুমি আমার চক্ষু নজরের সীমানার বাইরে। এইটুকুই আমার শরীরের আঘাত না করে সরাসরি মনে আঘাত করার জন্য যথেষ্ট। জানো কি, তোমায় হারিয়ে যাওয়ায় ধরে রেখেছে আমার হৃদয়ের অজস্র ক্ষত। তোমার অনুপস্থিতি আমার শরীরের অক্ষত রেখে মনে কেমন করে জ্বালাপোড়া দিয়ে যাচ্ছে সেটা তুমি কল্পনাও করতে পারো। তোমার থেকে দূরে থাকা আমার জন্য অচিরেই অসহীন। প্রেমের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে, জ্বরের মতো। থার্মোমিটারের কাছের ঘরে পারদকে বেঁধে রাখা যেন খুবই মুশকিল। তুমি কাছে এলে পারদ নেমে আসে, তুমি দূরে গেলে আবার ওঠে। এই ওঠা নামায় এখন আমার প্রতিদিনের জীবনচক্র। আমি কখনো চাইনি রোগ দলিলের মতো তোমার প্রতি আস্থাহীন হই। তবুও তোমার দূরে চলে যাওয়া, তোমার নিয়মহীন ভালোবাসা আমাকে এমন এক অবস্থা দিল যেখানে ভালোবাসা কাটা হয়ে দাঁড়িয়েছে আমার পায়ে। কত কথা বাকি ছিল আমাদের, সেগুলো যদি পাখি হতো আমি নিশ্চয়ই তাদের উড়ে যেতে দিতাম। কারণ বুকের ভিতর এত কথা জমিয়ে রেখে এখন আর আমি সহ্য করতে পারছি। তোমায় বলতে না পারা ছোট্ট বাক্যগুলো বুকের ভিতর জমে জমে কষ্টের পাহাড় গড়ে তুলেছে। পাহাড়গুলো তার চোরা চোরা মাথার ওপর থেকে শহর কাঁপায়। তুমি কি জানো, একটা ফিরে এসেছে শোনার অপেক্ষায় রাতগুলো কষে ওঠে। তুমি কিচ্ছু জানো না প্রেম ভাই, কিচ্ছু না। কেবল আমায় এক ফালি রোদের মতো, ঘোর বর্ষার বৃষ্টির মতো আঘাত করতে জানো। তবু আমি তোমাকে দোষ দিই না পুরোপুরি। আমি শুধু ক্লান্ত। ক্লান্তির তীব্র আমাকে মাঝে মাঝে এমন এক দুর্বলতায় ফেলে দেয়, কিন্তু সেখান থেকে উদ্ধারের জন্য আমি নিজেকে আর খুঁজে পাই না। ভালোবাসা যদি রোগও হয়, তবু আমি জানি সেটা আমার একমাত্র উপশম। তাই তোমাকে ছেড়ে দিতে পারি না। তুমি
তুমি তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, নিয়মটা শিখো, ফিরে আসো, সামান্য সময় দাও, চোখে চোখ রেখে বলো, একটু উপস্থিত হও। এগুলো আমার ওষুধ। আমি এই চিঠিটা অভিযোগের সঙ্গে ভালোবাসাও রেখেছি। তোমার অবহেলার মধ্যে যে আমার প্রতি ছিল তা কেবলই ভালোবাসা। তাই ভালোবাসা দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করব না। আমার দুঃখ সমান তোমার সুখও। তোমার অপেক্ষায় ক্লান্ত তৃষা নোজায়াত। সে চিঠি ভিজে গেল চোখের নোনা জলে। সেখানেই কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে চোখ দুটো বন্ধ হয়ে এলো তৃষার। দরজার পাশে তখন প্রত্যুষ বুকে হাত গুজে দাঁড়িয়ে চেয়ে আছে তৃষার দিকে। হঠাৎ কেউ একজন তার পিঠে হাত রাখতেই সে পেছন ফিরল। চেয়ে দেখল হেতিজা নেওয়াজকে। হেতিজা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, ভালোবাসি তো ওকে। তাহলে বিয়ের কথাটা বাপজান তুই বলবি নাকি এবার আমি নিজে বলবো? তখন সন্ধ্যার আজান দিচ্ছে। বাগানের বেঞ্চেতে পা ঝুলিয়ে বসে আছে তৃষা। একটু আগে সিমলার কল এলো। কাল রাতে অঙ্কুরের সঙ্গে পালিয়েছে সে। ভালোবাসলে ভালোবাসা এমনই হওয়া উচিত। সিমলার বয়স্ক লোকের সঙ্গে বাসা থেকে বিয়ে ঠিক করা হয়েছিল। শেষে অঙ্কুর যখন বলল পালিয়ে যাই, তখন সিমলার জীবনের সবচাইতে আনন্দের মুহূর্ত ওই দুটো শব্দ থেকেও ছিল বেশি। তৃষা একটু আগেই কাজ ছেড়ে এসেছে হেতিজাকে বলে। এই বাড়ি থেকে কাল সে চলে যাবে। ভার্সিটিও যাওয়া বন্ধ। তবে এখান থেকে যাওয়ার পর কোন পথে যাবে, থাকবে কোথায় তা জানা নেই। শুধু জানে এখানে এখন থাকার মানে হয় না। অনেক তো অপেক্ষা করেছে, ফেরার হলে কবে ফিরত। হঠাৎ ব্রেন্সেতে তৃষার পাশেই কেউ একজন বসলো। তৃষার দেখার মতো আগ্রহ জাগলো না। তবে হুট করেই একটা চেনা কণ্ঠ ভেসে এলো। প্রত্যুষ বলল, ভালোবাসা অনেক কাঁদায়, তাই না? যে যাওয়ার সে চলে যাবেই, তাকে তাবিজ করলেও সে তোমার কখনোই হবে না। তৃষা জবাব দিল না। প্রত্যুষ ফের বলল, জানো তৃষা, মানুষকে যতই আঁকড়ে ধরো না কেন, যদি তার মন তোমার না হয়, সে হাজার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাবে। ভালোবাসা কখনো জোর করে আটকে রাখা যায় না। আমি জানি, তবুও হৃদয় তো মানতে চায় না। মনে হয় যদি আরও একবার ডেকে বলতাম তাহলে হয়তো থেকে যেত। তুমি হয়তো ভেবেছিলে সেও তোমার মতোই অনুভব করছে, কিন্তু আসলে তার ভেতরে অন্য গল্প চলছিল। ভালোবাসার ভেতরে এমন ভাঙন অচেনা নয়। আর চেয়ে বড় কথা, প্রেম তোমাকে মুখে কখনো বলেছে সে তোমায় ভালোবাসে? তৃষার কাছে কোনো জবাব নেই। সে চুপ করে যায়। কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, আমি হয়তো শুধু সবটুকু সত্যি ভেবে আঁকড়ে ধরেছিলাম। আমরা অনেক সময় ভরসা করি, ভাবি এই মানুষটা আমায় কখনো ছেড়ে যাবে না, অথচ একদিন দেখি সেই মানুষটা ঠিকই চলে গেছে দূরে, এমন ভাবে যে ফেরা আর সম্ভব নয়। সেই দৃশ্যটা আমি চোখের সামনে দেখেছি। বিশ্বাসের ভাঙন কতটা তীব্র হতে পারে তা এখন আমার হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রত্যুষ আকাশের দিকে তাকায়। আকাশ মেঘলা, মেঘের গর্জন শোনা যাচ্ছে। সে বলল, ভালোবাসা এক ধরনের মোহও বটে। তুমি যা হারালে তা হয়তো শুধু তোমাকেই তোমার ছিল না। আমরা যা পাই তার প্রতি আমার আকর্ষণ বেশি থাকে, তা আমাদের অতি প্রিয় হয়ে থাকে। হয়তো সত্যিই তাই, কিন্তু তবুও কেন হারানোটা এত বিষের মতো গায়ে লাগে থাকে বলুন তো? ওই বিষ আমাদের পুনরায় বাঁচিয়ে তুলে। মানুষ চলে যায়, কিন্তু তার দিয়ে যাওয়া দাগ আমাদের ভেতর রয়ে যায়। সেই দাগ একদিন শক্তি হয়ে দাঁড়ায়, আর যখন শক্তি হয়ে দাঁড়ায় তখন আমরা পুনরায় প্রেমে পড়ি, ভালোবাসতে শিখি। তুমি বিষ পান করে শক্ত হতে পারবে না। হয়তো একদিন পারবো শক্ত হতে, কিন্তু বুকের ভেতরে যে ফাঁকা স্থান তৈরি হয়েছে তার। তুমি ভেবো না তুমি একা। যারা হারিয়েছে তারাই সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে শিখে। হয়তো এই কষ্টই তোমায় নতুন করে গড়ে তুলবে। আরেকটা কথা মনে রেখো, যে চলে যায় সে হয়তো তোমার ছিলই না, কিন্তু তুমি যে ভালোবাসতে শিখেছো সেটাই তোমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর শুনো, ভালোবাসা আসলে হারায় না, শুধু মানুষ হারিয়ে যায়, ভালোবাসা রয়ে যায় ভেতরে। হঠাৎ ঝুম বৃষ্টি নেমে এলো। আকাশের গর্জন যেন তৃষার বুকের গোপন ব্যথার প্রতিধ্বনি হয়ে বাজতে লাগলো। তৃষা আর নিজেকে ধরে রাখতে পারল না। বৃষ্টির ধারায় ভিজতে ভিজতে সে হঠাৎ ফুঁপিয়ে উঠল। চোখের জল আর বৃষ্টির ফোঁটার ভেতর কোনো তফাৎ থাকলো না। বুক চিরে বেরিয়ে এলো তার আক্রোশ ভরা আর্তনাদ। আমি তাকে ভালোবাসি প্রেম। তুমি ভালোবাসো কিংবা নয়, আমার ভালোবাসা অমোঘ। আমার সমস্ত রক্তে শিরায় শ্বাসে শুধুই তুমি। তোমায় ভুলতে গেলে আমি নিজেই নিজেকে ভুলে যাব। তার কণ্ঠরোধী চিৎকার বৃষ্টির গর্জনের সঙ্গে মিশে বেদনাময় সিম্ফনি হয়ে উঠল।
সে হাত ছড়িয়ে বাতাস আঁকড়ে ধরতে চাইলেও অথচ শূন্যতা ছাড়া কিছুই তার কাছে এলো না। তৃষার দেহ কাঁপতে লাগলো, ভেতরের অগ্নিদাহ তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে চাইছে। প্রত্যুষ চুপচাপ তাকিয়ে রইল। এই উন্মত্ত যন্ত্রণার মুখোমুখি হতে তার নিজেরও বুক ভারী হয়ে উঠল। হঠাৎ সে নিজের কাঁধ থেকে ব্লেজার খুলে তৃষার ভিজে যাওয়া কাঁধে জড়িয়ে দিল। মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, তৃষা, নিজেকে ছেড়ে ফেলার মতো করে কেঁদো না। ভালোবাসা যদি সত্যি তোমার হয়, সে একদিন অন্য রূপে ফিরে আসবে। আর যদি নাও আসে, তবুও তোমার ভেতরের এই ভালোবাসাই তোমায় অমর করে রাখবে। মানুষ চলে যায়, কিন্তু ভালোবাসা কখনো মরে না। আর কতবার বোঝাবো? আচ্ছা, যতবার তুমি বুঝবে না, আমি বুঝেই চলবো। তৃষা কাঁপতে কাঁপতে তার গায়ের ওপর মাথা রেখে হাহাকার করল। বৃষ্টির প্রবল স্রোতে তাদের দুজনের শরীর একাকার হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে কেবল ঝড় বৃষ্টির আওয়াজে ভরে উঠল। সেই মুহূর্তে তৃষার অন্তর যেন বুঝে নিল ভালোবাসা হারায় না, হারিয়ে যায় কেবল মানুষ। দুদিন কেটে গেল, হৃদয় যেন বিষাক্ত কাঁটায় ঢাকা পড়েছে। আশেপাশে সবাই এখন বলছে প্রেম এমনই, সে মন থেকে কাউকে ভালোবাসতেই পারে না। যখন তার মন চাইবে সে অধিকার খাটাবে, যখন মন চাইবে সকল অধিকার ছিনিয়ে নিয়ে চলে যাবে, হারিয়ে যাবে। এই কথাগুলো তৃষার ভেতর এক একটা জোড়া ছুরি ঘোরালো। বিশ্বাসের পেঁচায় জড়িয়ে থাকা আশার গায়ে ছোপ ছোপ দাগ পড়তে থাকলো। সপ্তাহ গড়িয়ে গেল। ব্যথার এই মরশুমে যে এক জনমে একটুখানি সান্ত্বনা দিয়েছে, পাশে দাঁড়িয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে, সে মানুষটি সে প্রত্যুষ দেওয়ান। আইনের পেশায় সে স্থচিত সুপুরুষ। প্রত্যুষ প্রতিদিন একরাশ ধৈর্যের সাথে তৃষার ভাঙা মনটাকে বেঁধে রাখার চেষ্টা করছে। তৃষা তবুও চায় না আরেকবার ভাঙতে, চায় না কোনো নিষ্প্রাণ প্রতিশ্রুতিকে নিজেকে ফিরিয়ে দিতে। কিন্তু মানুষের অনাবিল মন তবুও কেন জানি মনটা বোঝ মানছে না। চারপাশের বিষ বাড়িয়ে তৃষার মনে দাগ কেটে গেলেও সে ভুলতেই পারছে না প্রেমকে। ভুলবার বদলে যে জেকে বসেছে, একসময় সে হারানোর পর্থিব ব্যথায় কান্না করত। এখন সেই জেদেই তার ভিতর আগুন জ্বালিয়ে দিচ্ছে। প্রেমা সেদিন কথায় কথায় বলে উঠল, প্রেম ভাইকে আমি নিজেই ভালোবাসি, তবে সে রাতে বাইরে থাকে, নেশায় ডুবে যায়, টাকা উড়িয়ে দেয়। এমন পুরুষের যে নারী দোষ নেই, তার কোনো সাক্ষী আছে? কথাগুলো তৃষার কানে বাজলো বারবার, জেদ বাড়ল। সেই রাতে প্রেমার ঠোঁট থেকে ছুটে এলো আরও কঠোর এক বাক্য, প্রেম ভাই যেটা চাই সেটা আদায় করে নেয়। এই যে ধরো, সে চাইলে তোমাকে তার প্রেমে ফেলবেই। তার মানে যত নিচে নামতে হোক না কেন, কঠিনের থেকে কঠিন কিছু সইতে হলেও সে তোমাকে এমনভাবে হিপনোটাইজড করবে যে তোমাকে তার প্রেমে পড়তে বাধ্য হবে। শেষে বারবার মনকে বোঝানোর চেষ্টা করলো প্রেম ভাই ফিরে আসবে, সে তাকেই ভালোবাসে। কিন্তু মন তার অন্য কথা বলছে প্রেমের আর ফেরা হবে না। সে ছন্নছাড়া পাখি, যাকে বেঁধে রাখা যায় না। বাদলে পাখির মরণ নিশ্চিত। তৃষার চোখ মুখ ফুলে উঠেছে। কাল রাতে অনেক সাহস করে হাতের কবজিতে ব্লেড ধরেছিল আত্মহত্যার জন্য। ভয়ে হাত তার কাঁপছিল। মানুষ মনের দিক থেকে যতই শক্ত হোক না কেন, মৃত্যুর ভয় সবারই আছে, জানের ভয় সকল জীবের আছে। কেউ মরতে চায় না। শেষে ব্লেডটা হাতে ছোঁয়াতে যাবে, তার আগেই প্রত্যুষ রুমে এসে ব্লেড হাত থেকে কেড়ে নেয়। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুইয়ে দেয়। তবে অনেক হয়েছে, আর নয়। এখানে থাকলে কেবল নিজের রাগ জেদ বাড়তেই থাকবে। তৃষা ব্যাগ বের করলো, কাপড় চোপড় প্যাক করতেই রুমের দরজায় প্রত্যুষ এসে নক করলো। তাকে দেখেও পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিল তৃষা। এই প্রত্যুষটাও না, সে ভালো মানুষ, অনেক ব্যস্ত মানুষ। তবে শেষ হয়ে যাওয়া তৃষার পাশে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট করলে চলবে? প্রত্যুষ কিছুক্ষণ চুপ থেকে তৃষাকে বলল, কি করছো এসব? আমার বোঝা আপনাদের কাঁধ থেকে সরিয়ে নিচ্ছি। কখনো বলেছি তুমি বোঝা? এসব মাথায় আনো কি করে? কোথায় যাচ্ছ? এসব কি করছো তৃষা? তৃষা প্রেমের দেওয়া জামাটা হাতে নিয়ে রেখে দিল। তারপর প্রত্যুষকে বলল, জীবন হচ্ছে একটা রাস্তা। মানুষ তার শুরু জানে, গন্তব্য নয়। কিন্তু তারা পথ চলে, রাস্তার বিপদের কথা চিন্তা না করেও রওনা হয়। ধরে নেন আমি পথে একটা বিরতি নিয়েছিলাম, আবার পথ চলতে শুরু করব। কোথায় পৌঁছবো জানা নেই, তবে এইটুকু জানি, মৃত্যু গন্তব্যের শেষ প্ল্যাটফর্ম। চাইলে এই পথের সঙ্গী হতে পারে। প্রেমকে ভুলে যাও তৃষা, সে ফিরবে না। তুমি নিজেই বলো, এটা কোনো জীবন? তোমার মনে হয় এটা ভালো থাকা? আচ্ছা, প্রেম দূরের সরে তোমায় দেখিয়ে দিল, তুমি কেন দুর্বল হয়ে পড়ে থাকবে? তুমিও তাকে দেখিয়ে দাও, কারোর জন্য তোমার জীবন থেমে নেই, কখনোই থেমে থাকবেও না। কিভাবে দেখাবো? মিসেস দেওয়ান হয়ে আমার বউ হবে। তৃষা তখনও বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে প্রত্যুষের দিকে। প্রত্যুষ তার চোখে চোখ রেখে বলল, তাড়াহুড়োর কিছু নেই। তুমি ভাবো,
যত সময় লাগে তত সময় নিয়ে ভাবো। তুমিও একটু ভেবে দেখবে আমায় নিয়ে। তোর না হলেও আমি শান্তি পাবো। জানো তো কেন? কারণ ওই যে তোমার মস্তিষ্ক একটা সেকেন্ড আমাকে নিয়ে ভেবেছে। এটা আমার জন্য কম পাওয়া হলো নাকি? বাকিটা জীবন এই একটা বিষয় নিয়ে দিব্যি পার করতে পারবো। আজকে 5 দিন প্রত্যুষের সেই কথা নিয়ে ভাবছে তৃষা। কান্নাকাটি তো জীবনে অনেক করেছে, এসব করে কেবল নিজের ক্ষতিটা বুঝতে ভালোই সময় লেগেছে। এই যেমন মাস তো পেরিয়ে গেল, কিন্তু এত কষ্ট ও কান্নাকাটি যার জন্য তাকে পাচ্ছে কি, সে কান্না দূর করার জন্য চাইলে কি চলে আসতে পারতো না? আবার তৃষার মাঝে মাঝে ভয় হয়, মানুষটার কিছু হয়ে গেল না তো, সে ঠিক আছে তো। বারান্দার রেলিংয়ের ওপর পা ঝুলিয়ে বসে আছে তৃষা। ভালোই লাগছে, পড়ে গেলে সর্বোচ্চ মারা যাবে, তার থেকে বেশি আর কিছুই নয়। দীর্ঘক্ষণ কি একটা চিন্তা করে সিমলাকে কল করল। শালির ঘরে শাড়ি বিয়ে করে বাসর করেও ফেলেছে, আর তৃষা কেটে কেটে মুখটা বানরের পাছার মতো লাল করে ফেলেছে। এখন যে অন্য একটা ছেলে এসে প্রপোজ করবে তাও হবে না। সিমলা ওদিন নতুন সিম দিয়ে কল করেছিল তৃষাকে, কিছুক্ষণ কথা বলে বোঝায়, তারপর অনেকবার কল দিয়েছিল। তৃষার ইচ্ছে করেনি কল ধরতে, তেমন মন মানসিকতাই ছিল না তো ধরবে কেমন করে। আর সিমলা কানাই সবসময় প্রেমের প্রশংসা করে, যত দোষ তৃষা ঘোষ আর প্রেম ভাই তো ফিডার খায়, নাকামির বস্তা সব করা। একেবারে পিন্ডি চটকাতে ইচ্ছে করে। তৃষা চোখের পানি নাকের পানি মুছে সিমলাকে কল করল। গুণমানা আপু, স্বামী নিয়ে ইয়ে করার সময় মানে ঘুমানোর সময় বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ছি, কি বলিস? তোর মুখের এখন কি অবস্থা? এই শালির ঘরের বান্ধবী, তুই একে বল, নাং নিয়ে কোন জায়গায় শুয়ে শুয়ে চাঁদ দেখছিস? আপাতত স্বামীর বুকে আছি, তবে চাঁদ দেখা যাচ্ছে না। মাথার উপর সিলিং আছে তো। আমার ইয়েটা আছে। এই তুই জানিস আমি কত কষ্ট আছি? প্রেম ভাইকে বিয়ে করে বাচ্চার মা হওয়ার আগে ওই হালারপুত আমাকে বুড়ো আঙুল দেখিয়ে না জানি কোন শালির সঙ্গে ভবিষ্যতের বাচ্চা পয়দা করার ব্যবস্থাপনা করছে। ছি তৃষা, এই মুখের ভাষা কবে ঠিক হবে? তুই মরলে মেরে ফেল। মারাই উচিত। একা একা স্বামীর আদর খাচ্ছিস, তুই আমার বালের বান্ধবী। তবুও তো বান্ধবী। এখন এত কথা বাদ দে, আর শুনে রাখ, আমি খুব জলদি বাসর করব। আর দেখিস আমার বাচ্চা তোর আগেই হবে। আমার একটা ছেলে হবে, তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিব। আর আমাকে রেখে বাসর করার অপরাধের শাস্তি তোর মেয়েকে দেব, মনে রাখিস। তো কি শাস্তি দিবি? গরুর গোবরের ভর্তা খাওয়াবো। তৃষা একটু চুপ থেকে বলল, এই আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা ওই সবুজ সবুজ গোবরকে ধনিয়া পাতার ভর্তা বলে বাজারে চালান করে দিই, ভালো ব্যবসা হবে না? কেউ কালার দেখে বুঝতেও পারবে না। তোর না শুনলাম মনে অনেক কষ্ট, তাহলে সব কি বলছিস? আরে বোন, দুঃখ আমার সুখে ছিদ্র করে তলানির ফটো দিয়ে চলে গেছে, তাই নিজেকে একটু দুঃখ থেকে বের করতেই তো এসব করছি। দিলি তো আমার দুঃখটাকে আগের থেকে বাড়িয়ে। এখন জামাই খুঁজে দে, নাহলে দুঃখ মুছে দে। দেওয়ার জন্য মানুষ কই পাবো? তোর দাদাকে কবর থেকে তুলে কাপড় পেল্টার খেয়ে দুঃখ কমাবো নাকি? আমার ওই হারে বজ্জাত প্রেম ভাইকেই চাই, শালাকে উদম কেলানি দিব, আমার সঙ্গে ঠকবাজি। অঙ্কুশ ডাকছে, কাল কথা বলি। এত রাত হয়েছে, এখন একটু এখন ঘুমানোর চেষ্টা করো। নাঙের জন্য ভাতার হায়ও না চান্দু। আর বাবু, বাবু তো তোমার সঙ্গে শুয়ে আছে, যাও গিয়ে ওটাকে ফিডার খাও। আমার বালের ঢং করো তুমি। তোমার এমন ঢং আমি তৃষার গায়ের ময়লা ভেবে রোজ লাইট বয় সাবান দিয়ে ঘষে ঘষে ফেলে দিই। তৃষা থেমে কি একটা ভেবে বলল, অঙ্ক তোর পাশেই না? হুম। লাউড দে। কেন? বাল দে না। সিমলা ফোন লাউডে দিতেই তৃষা বলল, আমি বিয়ে করছি। মানে মজা করছিস? না করছি না, তবে প্রত্যুষকে বিয়ের জন্য প্রপোজ করেছে। পারফেক্ট একজন মানুষ, বিয়ে করলে ক্ষতি কি? অত তো প্রেমের মতো বাটপার তো আর নয়। আমি জানি অঙ্কুর ভাই জানে প্রেম কোথায়। তোর স্বামীকে বলিস খুব জলদি আমি মিসেস দেওয়ান হব, খবরটা যেন নেওয়াজের কান অবধি পৌঁছে দেয়। ভাইয়ের বিয়ে বলে কথা। বলেই ফোনটা রেখে দিল তৃষা। তারপর হঠাৎ করেই কেন জানি ডুকরে কেঁদে উঠল। ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে বলল, দেখবে প্রেম, দিন আমিও তোমার সামনে সুখী হব। তুমি সেদিন আমার সুখ দেখবে আর আফসোস করে বলবে আমি কি হারালাম। তৃষার একটা মিনিটও অপেক্ষা করল না, সরাসরি চলে গেল প্রত্যুষের রুমে। প্রত্যুষ তখন ল্যাপটপে কাজ করছে, টেবিলের ওপর রাখা ব্ল্যাক কফি। তৃষা কখনো এর আগে তার রুমে আসেনি। দরজায় নক করতেই তৃষাকে দেখে একটু অবাকই হয়। তারপর সব কাজ ফেলে এগিয়ে যায় প্রত্যুষ তার দিকে, জিজ্ঞেস করে, তুমি এত রাতে? একটা কথা ছিল আপনার সাথে। হ্যাঁ, এখানে এসে বসো। আর আরেকটা, কেন মৃত্যুর আগ অব্দি তোমার এই মুখ থেকে আমি কথা শুনে যেতে চাই। তৃষা কিছু বলল না, কেবল পাশে বসে নিচের দিকে তাকিয়ে বলল, আমি অনেক ভাবলাম বুঝলেন, তারপর? তারপর ঠিক করলাম আপনাকেই বিয়ে করব।
প্রত্যুষ জাস্ট অবাক, সে ভাবতেও পারেনি এমন কোনো কথা সে তৃষার মুখ থেকে শুনতে পাবে, তাও মাত্র 5 দিনে এই সিদ্ধান্ত। প্রত্যুষ কিছু বলার আগে তৃষা পুনরায় বলল, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তৃষা কিছুক্ষণ চুপ করে রইল, অতপর সৎ সাহস নিয়ে প্রত্যুষের চোখে চোখ রেখে বলল, প্রস্তুত? এই শুক্রবারেই আমাকে বিয়ে করতে হবে, কোনো রকম আয়োজন ছাড়া, কেবল বাড়িতে কাজে ডেকে। শর্ত মানলে আয়োজন শুরু করতে পারেন। প্রত্যুষ প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল, না জানি আবার তার হবু মিসেস তাকে কোন মহাশর্ত দেয়। যদি বাংলা সিনেমার মতো শর্ত দিত, বিয়ের পর ছোঁয়া যাবে না, এক বিছানায় ঘুমানো যাবে না, তখন কিন্তু শর্ত মানতে একটু না অনেক কষ্ট হয়ে যেত, কিংবা অমন সত্য মানতেই পারত না। তৃষাকে ভালোবাসে সে, ভালোবাসার মানুষকে কাছ থেকে কোন মানুষটা না চায়। আজ সারাদিন ধরে বৃষ্টি, সিমলার সঙ্গে মাঝে অনেকদিন কথা হয়েছে, কয়বার বলল, দেখ তৃষা, তুই প্রেম ভাইকে ভালোবাসিস, খালি খালি প্রত্যুষকে বিয়ে করে কি প্রমাণ করতে চাইছিস? তৃষা জবাবে কেবল বলেছে, কিছু না, আমাকে সুযোগ দেয়া হয়েছে, আমি কেবল সুযোগ নিচ্ছি। একদিন না একদিন তো প্রেম ফিরবেই, সেও তো ডিজার্ভ করে আমার সুখ দেখার। কিন্তু একমাত্র তৃষা জানে সে কেন বিয়ে করছে, কেন রাজি হয়েছে। তার সামনে নতুন জীবন শুরুও হতে পারে, কিংবা মৃত্যুর দরজায় করা নাড়তেও পারে। দেখা যাক কি হয়। তৃষা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আজকে সুন্দর করে মন মতো এতদিন পর সেজেছে, লাল একটা বেনারসিও পরেছে। বহুদিনের ইচ্ছে ছিল নিজের বিয়েতে লাল টুকটুকে বউ সাজবে, বিয়ের সাজ নিজের হাতে করা, ইচ্ছে আজ পূরণ হয়েছে। বাইরে তখনও বৃষ্টি, নিচে বাড়ির মানুষ বসে আছে, কাজী বোধহয় এসেছে। প্রেমা এতক্ষণ এই ঘরেই ছিল। তৃষা তার ভাবি হবে ভাবতেই অবাক লাগছে। যাক, এতদিনে একটা বউ তাহলে এই বাড়িতে আসে। তৃষা আয়নায় একবার নিজেকে দেখে বারান্দার দিকে তাকায়। এই ঘরে প্রেম আর তার কত স্মৃতি, সব স্মৃতি চাপা দিয়ে আজ অন্যের হবে ভাবলেই বুকটা চিলিক পেরে ওঠে। তৃষা ফোনে চেক করলো, একটু আগে একটু দুঃখজনক খবর পেয়েছে। আধারের যেই কনসার্টটা হবে বলেছিল তার সময় এখন পেছানো হয়েছে। ভালো লাগছে না তৃষার। সে আধারের গাওয়া একটা গান ছাড়লো, এই কণ্ঠও তাকে ঘুমোতে দেয় না, খেতে দেয় না, ভাবতেও দেয় না। দুজন ভিন্ন মানুষের কণ্ঠ এক হওয়া কি সম্ভব? আবার দুটো মানুষ কি একই হতে পারে? কেমন করে হুবহু প্রেম আর আধারের একই গলা। প্রথম যেদিন প্রেমের গলায় গান শুনেছিল, মনে হয়েছিল এই যে যার গান রাতে ছেড়ে না ঘুমোলে ঘুম হয় না, সেই মানুষটা চোখের সামনে বসে আছে। তৃষা কানে এয়ারপোর্ট গুজে চোখ বন্ধ করে আধারের গলা অনুভব করতে লাগলো। চোখের কোণে তার জল, চোখটা বন্ধ করলে ভেসে উঠছে প্রেম নামক মুখটা। তবে এই চোখের জল এখন আর তাকে না পাওয়ার আফসোস নিয়ে না, বরং তাকে ঘৃণা করার তীব্র জিদের ফলে বইছে। গানের সঙ্গে তাল মিলিয়ে তৃষাও গায়। তার মনে হলো পেছন থেকে কেউ একজন তারই সঙ্গে তাল মিলিয়ে গান গাইছে, একেবারে তার পেছন বরাবর দাঁড়িয়ে। পুরুষালী কণ্ঠটা একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তৃষা পেছনে তাকানোর আগেই পেছন থেকে একজোড়া হাত রুমাল দিয়ে মুখ চেপে ধরল। বুঝে ওঠার আগেই চোখের পাতা দুটো এক হয়ে গেল। ঘড়ির কাঁটায় কটা বাজে কে জানে। তৃষা যখন চোখ দুটো পিটপিট করে খুলল, তখন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তৃষা শুনেছিল নতুন একটা ঘূর্ণিঝড় আসে, তারই কারণে সারা দেশে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল। তৃষার মাথাটা ঝিমঝিম করছে। সে নিজের শরীরের দিকে তাকায়, লাল বেনারসিটা এখনও গায়ে জড়ানো। এখনও বুঝতে পারছে না সে এখন স্বপ্ন দেখছে নাকি আগে যা দেখছিল সেটা তার স্বপ্ন ছিল। সাদা বিছানাটার দিকে একবার তাকিয়ে রুমটা ভালো করে দেখার চেষ্টা করলো। অদ্ভুত কালো রঙা ডিজাইন ঘরটায়, কি সুবিশাল। তৃষাদের বুড়ো বাড়িও তো এই রুমের সমান হবে না। তবে সে এখন কোথায় আছে? ঘরের একপাশে গানের সরঞ্জাম রাখা, এক পাশের দেয়ালে ছোট ছোট গিটারের অ্যান্টিক জিনিসপত্র রাখা। তৃষার চোখ গেল হঠাৎ সামনের দেয়ালে। দেয়াল বলেও ভুল হবে, কারণ দেখে মনে হচ্ছে কাঠের বাড়ি। সেথায় বিরাট একটা ফ্রেম বাঁধানো ছবি। ছবিটা তৃষার, কিন্তু তার ছবি এখানে কি করে? আর তার এই ছবি এখানে কি করে এলো? এটা সেই দিনের ছবি না, যেদিন ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। তৃষা সেদিন শাড়ি পরেছিল, জর্জেটের ডার্ক মেরুন রঙের একটা শাড়ি। ওটাই তো ঝুলছে। তৃষা চারপাশে তাকানোর চেষ্টা করে, শরীর তার বড্ড বেশি খারাপ লাগছে। হঠাৎ কানে একটা গান এসে ঠেকতেই আটকে ওঠে বুক। আবারও চেনা সেই কণ্ঠ। এখনও মনে আছে বারান্দায় সে দাঁড়িয়ে গান শুনছিল, ঠিক এই গানটাই শুনতে পেয়েছিল। আচমকা বারান্দায় চোখ যায় তৃষার। বাইরের দৃশ্য চোখে লাগলো। ওমা, এত উঁচুতে এই বাড়িটা, পাহাড়ের ওপর নাকি?
মনে হচ্ছে এই তো কালো মেঘগুলো ছুঁতে পারবে। বারান্দায় উল্টো পাশ হয়ে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া একজন মানুষ। মেয়ে নাকি ছেলে বুঝতে পারছে না তৃষা, তবে ছেলেই যে হবে বুঝতে পারছে, কারণ মেয়েদের শারীরিক গঠন তো আর ওই রকম হয় না। লোকটি গান গাইতে গাইতে পেছন ফিরে বারান্দার দরজা লাগিয়ে ভেতরে প্রবেশ করে। মুখটা তৃষা দেখতে পাচ্ছে না, মুখে যে একটা কালো মাস্ক পরা, কি করে দেখবে? তৃষার ভয় হচ্ছে, তবুও সে সাহস করে জিজ্ঞেস করল। লোকটি কাছে এগিয়ে এলো, একেবারে তৃষার নিঃশ্বাসের শব্দ যত কাছে গেল শোনা যায় ঠিক ততটাই কাছে। তৃষার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে তাকে বলল, একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করা, আই মিন ধোকা। লোকটি তৃষার চুলে হাত দিতেই তৃষা খানিকটা দূরে সরে গেল। তাতে লোকটি বোধহয় খুব বিরক্ত হলো, নইলে কি সে তৃষার চুলের মুঠি ধরে তাকে নিজের আরো কাছে টেনে আনে? সে দাঁত পিষে বলল, কোন পদ্ধতিতে ছোট্ট শরীর থেকে জানটা বের করলে তুমি কষ্ট কম পাবে শোনা? ডোন্ট ওয়ারি বেবস, আই উইল বি জেন্টল। মুখ থেকে মাস্কটা খুলে বিছানায় ফেলতে তৃষা বলে উঠল। প্রেম ভাই আপনি? ভয়, বিস্ময় আর কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে প্রেম ধীরে হেসে বলল, সোনা ভাই ছাই অনেক বলেছ, এখন তোমার ভাতের কনভার্ট হব। শিরদাঁড়ার ভেতর দম বন্ধ করা সুদুখ ভঙ্গিতে। আপনি কই ছিলেন এতদিন? তৃষার কণ্ঠে কাঁপুনি। প্রেম হাসতে হাসতে উত্তর দিল, জাহান্নামের আগুন দিয়ে তন্দুরি করে খাওয়ার ইচ্ছে জেগেছিল, তাই পিকনিকে গিয়েছিলাম। তৃষা চুপচাপ তার দিকেই তাকিয়ে রাগ চেপে ধরে বলল, দেখুন আপনার লজ্জা শরম নেই, বড় ভাইয়ের হবু বউকে তুলে এনেছেন, আর একটা মাস আপনার খবর ছিল না, নিখোঁজ হয়ে গিয়েছিলেন, এখন স্টার জলসার নাটক দেখাতে এসেছেন। তোকে বাড়িতে রেখে গেছিলাম, তাই বলে তুই নতুন লাং খুঁজবে? ভ্রু উঁচু করে চেপে রাখা ঠান্ডা স্বরে প্রশ্ন করল। লাং না, ওটা আমার হবু ভাতার। তৃষা ঠোঁট কামড়ে ধরে কণ্ঠ চড়াচড়ি করে জবাব দিল, ভাতার? তোমায় এক কিক মেরে ফেলবো আমি কাতার। তৃষা মনকে সামলে বলল, ভালোই হবে, ভিসার পাসপোর্ট লাগবে না, এমনিতেই আপনি আমার যে কিপটে। তৃষা এক মুহূর্তে প্রেমকে এতদিন পরে দেখে একটু বেশি আবেগী হয়ে যায়। না না, সে কি ভুলে গেছে এই প্রেম ভাই তার সঙ্গে কি গেম খেলেছে? আর এই ফাঁদে পা দেয়া যাবে না। তৃষা নিজেকে সামলে এবার শান্ত হওয়ার চেষ্টা করে প্রেমকে বলল, আমাকে বাড়ি দিয়ে আসুন। আর এটা কোন জায়গা? আপনি মানুষ তো জঘন্য কেন বলতে পারবেন? প্রেম এক মুহূর্ত থেমে বলল, জঘন্য ওর পেছনে কোনো কারণ লুকিয়ে নেই, জঘন্য কাজ করবার আমারও বেশি বসে, তাই জঘন্য। তৃষা চট করে বলল, মুখটা তো ভালোই চলে, কিছু চলুক কিংবা না চলুক। প্রেম ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে এসে বলল, চালালে সবই চলবে, ট্রাই করে দেখতে পারো। নোংরামির একটা লিমিট আছে। তৃষা খ্যাপা স্বরে বলল। প্রেম লিমিটলেস। প্রেমের ঠোঁটের কোণে বাঁকা হাসি। তৃষা মুখ ভেঙচি কেটে বলল, প্রেম আমার বাল। বলতে না বলতেই প্রেমের শক্ত হাতের একটা চড় এসে তৃষার গালে পড়ে। ব্যথায় নিজের গালে হাত দিয়ে চেঁচাতে যাবে, তার আগে প্রেম তৃষার মুখটা চেপে ধরে বলল, আমার শব্দ পছন্দ না, তবে শব্দের শব্দ অনেক তফাৎ আছে। কিছু শব্দ শোনাতে ওর মুখ দিয়ে দরকারে না বের হলে আমার আবার জমবে না। তৃষা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই প্রেম তাকে ছেড়ে দেয়। তাল সামলাতে না পেরে তৃষা পড়তে পড়তে বাঁচল। প্রেম ফোন বের করে কাকে যেন কল করতেই কিছুক্ষণের মধ্যে শিমলা আর অঙ্কুর রুমে ঢুকল। পাশে একজন হুজুর মতো মুরব্বী। তৃষার বুঝতে বাকি নেই এসবের সঙ্গে যে সবাই জড়িত ছিল। ইস, তার কি বালের বন্ধু! বান্ধবীর বাড়া ভাতে ছাই দিয়ে বেহায়ার মতো জামাই নিয়ে ঢলাঢলি করে দাঁড়িয়ে আছে। তবে এখানে যে বিপদ বিপদ গন্ধ অবশ্য ঠিকই পাচ্ছে। কী করবে বুঝতে না পেরে উল্টো দিকে ছুটতে শুরু করে অটোমেটিক ডোর আপনা আপনি বন্ধ হয়ে যায়। কেমন করে বন্ধ হয়ে গেল? এই হাড়ে পর্যাত প্রেমের তো আবার সবখানে পাসওয়ার্ড মারতে হয়। উদ্দেশ্য ভালো ঠেকছে না। তৃষা পেছনে একবার ফিরে তাকায়, দেখতে পায় প্রেমের হাতে ফোন। বোধ হয় ফোনের সঙ্গে দরজার কোনো কানেকশন আছে। এই বজ্জাত বিটকেলটাই দরজা বন্ধ করেছে, কিন্তু এখান থেকে মুক্তির উপায় কী? উপায় না পেয়ে তৃষা বিছানায় এসে বসে। শিমলা এতক্ষণ যাবৎ তার নাটক দেখে ক্লান্ত হয়ে পাশে বসতেই প্রেম কাজীকে ইশারা করে বলল, এবার একটু আল্লাহ নামে বিয়েটা পড়িয়ে দেন জনাব। মুহূর্তে তৃষার চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে তৎক্ষণাৎ ভ্রুকুচকে রাগান্বিত কণ্ঠে প্রেমকে বলল, আপনার মাথা গেছে? বলছি না আমাকে বাড়ি দিয়ে আসুন। আমাকে আপনার তামাশার পাত্র মনে হয়? ভালো লাগবে কাছে আসবেন, ভালো লাগবে না চলে যাবেন। চুপ। প্রেম ধীর কণ্ঠে বলল। তৃষা দমে না গিয়ে পাল্টা জবাব দেয়, চুপ করেন গিয়ে আপনি। মানে এক মাসে এত পরিবর্তন? পরিবর্তন দেখছেন কি? এটা শুরু কেবলমাত্র। সমস্যা নেই, শেষটা না হয় আমি করব। দেখা যাবে। দেখানোর জন্য তো বিয়েটা করছে, এরপর সারাদিন খালি দেখে দেখে পেট ভরবা। অসভ্য লোক। বিয়েটা হোক একবার, অসভ্য কত প্রকার আর কি কি তা ব্যাখ্যা সহ দেখাবো। মাই বেটার হার্ট। করবো না আপনাকে বিয়ে। দেশে পাত্রের অভাব পড়ছে নাকি?
আচ্ছা, করা লাগবে না। প্রেম হঠাৎ একটা কল করলো, তৃষাকে ডেকে বলল। এই নাও, তোমার ভাই তৈমুরকে যেন বলবে। তৃষার হেসকি উঠে গেল। তার ভাইয়ের নাম এই হাইব্রিড করলাটা কি করে জানে? তৃষা ভয়ে ভয়ে ফোনটা হাতে নিতেই দেখলো ফোনের ওপাশে তৈমুর। সে হেসে বলছে। তৃষা ভাইকে কিছু বলতে যাবে তার আগেই প্রেম ফোনটা ছিনিয়ে নিয়ে কেটে দিয়ে বলল। ওর বয়স হিসেবে কতটুকু? বোন হিসেবে তুমি কি চাও? এই ছোট্ট জীবনটা এখানে শেষ হয়ে যাক? তৃষার চোখে এবার সত্যি সত্যি জল। এই মানুষটা খারাপ ভেবেছিল সে, এখন তো দেখছে মহা খারাপ এই লোক। তৃষার চোখে জল দেখে প্রেম এগিয়ে এসে সেই জল মুছে দিতে চাইলে তৃষা এক পা পিছিয়ে যায়। তা দেখে প্রেমের রাগ হয়। সে টেনে তৃষাকে কাছে এনে চোখের জল মুছে তবেই তাকে ছাড়ে। তৃষা ধপাস করে খাটে বসতেই প্রেম কাজীকে ইশারা করতেই সে বিয়ে পড়ানো শুরু করে। তৃষার মুখে কোনো জবাব নেই, কেবল সে ঘৃণা ভরা দৃষ্টিতে প্রেমের দিকে চেয়ে থাকে। প্রেমের দৃষ্টিও যে অন্যদিকে তা বললে ভুল হবে, কারণ সেও তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করেছে তৃষার দিকে। হাজারটা না বলা কথা সেই চাহনির মধ্য থেকে বেরিয়ে আসে। একবার তৃষা যদি সেই কথাগুলো পড়ার চেষ্টা করত, কেবল একটিবার, তাহলে আজকে এত জোর জবরদস্তির প্রশ্নই উঠত না। তবে প্রেমের সফট রোমান্সে পোষায় না, তার চেয়ে ফোর্স রোমান্স বেটার। যা তার সেটা সে ছিনিয়ে আদায় করতেই অভ্যস্ত। রোমের সমস্ত জিনিসপত্র ভেঙে চূর্ণ বিচূর্ণ। হেঁটে যাওয়ার চেষ্টা করেও ছেলেকে শান্ত করতে পারছে না। প্রেমা ভয়ে সে এক কোণে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। সিদ্দিক নেওয়াজ নাতিকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু প্রত্যুষের উন্মাদনা যেন কোনো নিয়ম মানে না। অবশেষে মা নিজের মন ধরে রাখতে পারলেন না। চোখের জল ফেলতে ফেলতে তিনি জোর করে ছেলেকে শান্ত করার চেষ্টা করলেন। সিদ্দিক নেওয়াজ বারবার নাতিকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু প্রত্যুষ যেন অন্য কোনো জগতে নিজের ক্ষোভের অতল গহ্বরে হারিয়ে গেছে। তার চোখ চকচকে, গলায় কণ্ঠ কাঠিন্য, শরীর যেন আশ্রে পড়ছে প্রতিটি শব্দে। অবশেষে মা নিজেকে সামলাতে পারলেন না। চোখের জল ফেলতে ফেলতে তিনি জোর করে ছেলেকে বুকে টেনে শান্ত করার চেষ্টা করলেন। প্রত্যুষের সমস্ত আবেগ মাটিতে ছুঁয়ে গেছে। বুকে টেনে নিলে প্রত্যুষের চোখের বাঁধও ভেঙে গেল। সে মাকে শক্ত করে জড়িয়ে বলল। মা, তৃষাকে এনে দাও মা। ও আমাকে রেখে কেন চলে গেল? ওর আর আমার না বিয়ে হওয়ার কথা ছিল? কেন চলে গেল? কোথায় চলে গেল? বলে বেডসাইড টেবিলের ওপর রাখা কাচের ফুলদানি সজোরে লাথি মেরে মাটিতে ভেঙে দিল। তার চোখের জল আর রাগ একসাথে ছুটে আসে, মুখ ভেঙে পড়ার মতো, কণ্ঠ ভেঙে চিৎকার রূপ নেয় ছন্ন ছাড়া উন্মাদের মতো। সে বলল। মা, আমি যে করেই হোক তৃষ্ণাকে খুঁজে আনবো। ও আমার বউ হবেই। পৃথিবীর কোনো শক্তি নেই যা আমাকে ওর থেকে আলাদা করতে পারে। সেকে পাওয়ার লড়াইয়ে দরকার হলে জানটা খুলে তুলে দেবো। মা অশ্রুবাহী কণ্ঠে চেষ্টা করলেন শান্ত করার। প্রত্যুষ বাবা, শান্ত হও। দেখো, কিছুই হয়নি। আমি জানি তুমি ঠিকই বৌমাকে খুঁজে বের করবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রত্যুষ থামল না। তার রাগ, দুঃখ এবং উদ্বেগ এতটাই প্রবল যে শব্দের আকারও তার অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সে উঠে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে সরাসরি অফিসে কল করল। আমার আগামী 1 ঘন্টার মধ্যে তৃষার খোঁজ চাই। আমি অফিসে আসছি। তা ভুল হলে চাকরি থাকবে না, বুঝেছো? ওপাশের জুনিয়র অফিসাররা বিস্ময়ে তাকিয়ে থাকে। তারা জানে এই মানুষটি এত উচ্চ পদে থেকেও সাধারণ সরাসরি এমন টোনে কথা বলেন না। কিন্তু আজকের মানুষটিকে অন্য কেউ মনে হলো। 14 ঘন্টা পেরিয়ে গেছে, অনেক সময় নষ্ট হয়েছে। ঘরে রাগ দেখানো আর চলবে না। নিজের কাজ নিজেকেই সামলাতে হবে। প্রত্যুষ নিচে নামার সময় যখন তৃষার ঘরটির পাশ দিয়ে যাচ্ছিল, বুকটা যেন চিলিক করে ওঠে। মনে মনে সে ভাবল, আমি নিজের জিনিস আগলে রাখতে পারি। জিনিস আগলে রাখতে যদি আমাকে খারাপ হতে হয় তবুও হব। তৃষাকে আমি যে কোনো মূল্যেই আমার জীবন সঙ্গিনী করবই করব। তৃষার গায়ে এখনও শাড়িটা, রুমে জামা কাপড় দিয়ে গেছে, তাও কি রেখে গেছে একটা পাতলা স্লিভলেস সাদা নাইটি। ওই শিমলাকে কুকুর দিয়ে কামড় খাওয়ানোর দরকার। ওর মতো চরিত্র খারাপ নাকি তৃষার? এসব কেন পড়বে? তার উপর হতে চেয়েছিল দেয়ান, হয়ে গেল নেওয়াজ। প্রেম নেওয়াজের আন্ডারপেন্টের ভেতর বিষ পিঁপড়া ছেড়ে দিলেও তৃষার মন শান্ত হবে না। রুমের মধ্যে লক করে বজ্জাত খবিশ লোকটা কার সঙ্গে জানি টাঙ্কি মারতে গেছে, আর এই লোক তাকে কোথায় এনে আটকে রেখেছে এখনো বুঝতে পারছে না। বারান্দায় দাঁড়ালে কতটুকু আন্দাজ করা যায় কোনো পাহাড়ের উপরই বাড়িটা। আচ্ছা, এটা আসলে কোনো বাড়ি নাকি আবার সাজেকের কোনো রিসর্ট? আল্লাহ মাবুদ ভালো জানেন। এখন এই বারান্দার থেকেও লাভ দেওয়ার কোনো উপায় নেই। হঠাৎ দরজাটা খুলে গেল।
প্রেম খালি গায়ে প্রবেশ করতে তৃষার চোখ গেল তার বুকের দিকে। সুঠাম দেহের খাসবে কেমন শিশিরের মতো ঘামগুলো মুক্তোর মতো গড়িয়ে পড়ছে। আহা, কি মনোরম দৃশ্য! এই দৃশ্য তো বাইরের প্রাকৃতিক দৃশ্যকেও হার মানায়। তবে মুহূর্তে তৃষা নিজের মনকে নিয়ন্ত্রণ করল। কি করছেটা কি সে? এই লোক তাকে রেখে চোরের মতো পালিয়েছিল, তার উপর এতদিন পর এসে জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। তার প্রতি গললে হবে না, মনের মধ্যে পুষে রাখা রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ করতে হবে। তৃষা অন্যদিকে মুখ ঘুরিয়ে বিরক্ত স্বরে বলল, লজ্জারমের বালাই খেয়েছেন নাকি? একটা মেয়ের সামনে বস্ত্রহীন ভাবে থেকে কি প্রমাণ করতে চাচ্ছেন? প্রেম তৃষাকে পাত্তা না দিয়ে ফোনটা হাতে নিয়ে গান ছাইল। তৃষার তাতে বিরক্ত লাগলো। তৃষা চেঁচিয়ে উঠল, আপনার শোনার সমস্যা আছে নাকি? শুনতে পাচ্ছেন না? প্রেম এবার ধীরে মাথা তুলে তাকালো তার চোখের দিকে। তৃষা হঠাৎ থেমে গেল। প্রেম উঠে দাঁড়িয়ে কাছে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলল, নতুন বউয়েরা লজ্জা লজ্জা ভাব নিয়ে থাকে, আর তুমি কিনা স্বামীর সঙ্গে গলা উঁচু করে কথা বলছো? পাপী নারী। আচ্ছা, সমস্যা নেই, আমি আমার প্রতিটি স্পর্শে তোমার সব শিখিয়ে দেব। তৃষা ভয়ে পিছু হটে কাপা গলায় বলল, আপনি দূরে যাবেন? প্রেম ঠোঁটে তাচ্ছিলের হাসিয়ে নিয়ে ফিসফিস করে বলল, আরেকবার বলে দেখো, এতটা কাছে চলে আসবো, পালানোর পথ খুঁজে পাবে না। প্রেম রোজ। তৃষা হক চকিয়ে গেল। প্রেম রোজ শুনে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। এটা তো তার পছন্দের ব্র্যান্ডের নাম। সে গলা কাঁপিয়ে বলল, দেখুন, আমি ওসব নোংরা জামা পরে আপনার সামনে আসতে পারবো না। প্রেম মুচকি হেসে জবাব দিল। জামা পরে সামনে আসতে বললো কে? তৃষা রাগ চেপে প্রশ্ন করল। তো কিভাবে আসবো? প্রেম নির্লজ্জ ভঙ্গিতে হেসে বলল, জামা ছেড়ে মানুষ যেমনভাবে আসে তেমনভাবে এলেই চলবে। তৃষা বিরক্ত হয়ে কেঁপে উঠল। নোংরা? প্রেম ঠোঁট কামড়ে কটাক্ষ ছুড়ে দিল। তোর নানাই নোংরা। তৃষা চোখ রাঙিয়ে বলল, কথায় কথায় নানাকে তুলেন কেন? প্রেম গা ছমছমে ভঙ্গিতে হেসে বলল, যা শোনা, এখন থেকে তোমার নানাকে না তুলে তার আওকে তুলব। তৃষা বিরক্ত হয়ে হাঁপ ছাড়ল। উফ! প্রেম খিলখিলিয়ে হেসে উঠল। পচা সাউন্ড করে না বউ, কুছ কুছ হতা হ্যাঁ। তৃষা এবার ধমক দিল। থামান বলছি। এই যে শোনেন না, বাড়ি যাবো আমি। প্রেম খেপে উঠে গর্জে উঠল, বান্তির বাচ্চা, চুপ কর। বাসা করছি আমি এখনো? খালি বাড়ি যাবো বলছিস? তোকে আমি কবরে পাঠাবো। শাড়ি খোল আগে। বালার তো সেফটি বেল লাগাইছো কেন? এই বাল খুলতে ঝামেলা হয় না? এই শাড়ি এত ঢং করে পরা লাগে? পেঁচিয়ে পড়লেই তো হয়। নারী এই মাথার মধ্যে এক গাদা ক্লিপ আর শাড়িতে এক গাদা পিন লাগায়, কেবল স্বামীর জাতিকে হেনস্থা করার জন্য। বুঝি না আমি বাল? প্রেম শাড়িতে হাত দিতে গেলে তৃষা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। দৃঢ়স্বরে বলল, দেখুন, এসব কিন্তু ঠিক না। বউ বলে যা ইচ্ছে তাই করতে পারবেন না। আমি আপনার সঙ্গে বাসর করবই না। যান গিয়ে গোসল করে আসেন। ছি ছি, ছড়ি দিয়ে গাম ঝরছে, না জানি কার সঙ্গে কি করে এসেছেন। প্রেম হো হো করে হেসে উঠল। আরে বলো, শরীর চর্চা করছে। বাসাটা করতে দাও শোনা। একবার এর থেকে দ্বিগুণ ঘাম তোমার শরীরে দিয়ে ছড়াবো আমি, আই প্রমিস। তৃষা দাঁত চেপে বলল। রাগ উঠছে কিন্তু। প্রেম ভয় ধরানো স্বরে বলল, আরে শাড়ি তুই খুলবে? এই শাড়ির সঙ্গে কিন্তু তোকে ফ্যানের সঙ্গে বোঝাবো। তৃষা হঠাৎ তাচ্ছিল করে বলল, কিন্তু আপনার তো ইয়ে নেই। প্রেম হতভম্ব হয়ে বলল, ইয়ে নেই মানে? হোয়াট ডু মিন বাই ইয়ে নেই? তৃষা ঠোঁট কামড়ে হেসে বলল, আরে সিলিং ফ্যান কই? এসি ছাড়া তো কিছুই চোখে পড়ছিল না। ইয়ে মানে সিলিং ফ্যানটা কই? তোর নারীর পেছন ছুঁই। প্রেম রুমের লাইটটা অফ করে গোসলে চলে যায়। ফিরে এসে দেখে তৃষা এখনও বসে বসে শাড়ির সেফটি পিন খুলছে আর কান্না করছে। ওমা, না ধরতেই কান্না, আর ধরলে না জানি এই মেয়ে করেটা কি। প্রেম গুনগুন করতে করতে ফোনটা হাতে নিয়ে বলল, উফ, মেয়ে মানুষ কালের ব্রেনের থেকে ঢং বেশি দিয়েছে। দেখুন, খোঁচা মারবেন না, সহ্য হয় না ওইসব। এই আমার ফোনটা দেন তো। আপনার চার্জারটা কই? আমি ফোনটা একটু চার্জে দিব। প্রেম ভান করে বিরক্ত হয়ে বলল। সুন্দর করে বলো। তৃষা ফুপিয়ে উঠে বলল, শুনছেন আমার মহাদয় চাওড়া বাটা? আপনার ইয়েটা দিবেন, আমি আমার ফোনটা চার্জে দিব। তোর মুখের উপর থু মারি। মুখ তো নয়, অঙ্কুরের ফোটো জাঙ্গিয়া। বাংলা ভাষাকে পেছন মেরে একেবারে জাঙ্গিয়ার ছিদ্রের এই পাশ থেকে ওপাশ দিয়ে বের করিস। স্বামী হয়ে ফাসিল মেয়ে, অসম্মান করলে না, সম্মানহানি করে বাসরটা সারব। আমি মামলা দিতে জানি। প্রেম হাত দুটো প্রসারিত করে সোফায় হেলান দিয়ে বলল, যেখানে মামলা দিবে ওটা আমার শ্বশুর ড্যাডির বাড়ি। হিটলার শ্বশুর ড্যাডিরা আবার জব্বর আহ্বান করতে জানে। বাই দ্য ওয়ে, তুমি আমায় মামলা দিতে চাচ্ছ কেন? ও, সেই সুযোগে যাতে তোমার না হওয়া আইনের লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে চা নাস্তা খেতে পারো। বউ,
তুমি আস্ত একটা অসুবিধার লোক। তৃষা ঠোঁট কামড়ে অসহিংস ভঙ্গিতে বলল। আপনি চার্জার দিবেন? প্রেম হেসে কাজ ঝাঁকিয়ে বলল। লিসেন, আমার চার্জ দিয়ে তোমার ফোন চার্জ হবে না শোনা। আমার কেবলটা বড়, তোমারটা জোর খাটালেও আমারটা ঢুকবে না। আইফোন আর অ্যান্ড্রয়েড তফাৎ আছে। কই লাখ টাকা জিনিস আর কই গুলিস্তানের ডুপ্লিকেট মাল। একটু বেশি কিন্তু অপমান করছেন না? প্রেম হেসে এগিয়ে এসে বলল। কোথায় করলাম? আমি না মানুষ বুঝে অপমান করে? তুমি আমার অপমানেরও যোগ্য না। তৃষার মাথাটা রাগে একেবারে ছিঁড়ে যাচ্ছে। সে তেড়ে এসে প্রেমকে জিজ্ঞেস করল। এই সত্যি করে বলুন তো, আমাকে কেন বিয়ে করেছেন? প্রেম ভ্রুকুসকে গম্ভীর ভঙ্গিতে বলল। কেন বিয়ে করেছে মানে? আমার আইনের লোকের জীবন বাঁচাতে গিয়ে বিয়ে করেছে। তৃষা অবাক হয়ে তাকালো, বিস্মিত স্বরে বলল। মানে? প্রেম হেসে আবার ফোন হাতে ঘুরিয়ে বলল। মানেই ধরো সে তোমার মতন বিপদকে বিয়ে করে বিপদে পড়তো, এসবকে আমি মেনে নিতে পারতাম? বেআইনের লোক বলে কি আইনের লোকের কদর নেই? আর বিপদ ঘাড়ে নিয়ে ঘুরবার অভ্যাস তো আমাদের। ওইসব কি সাধুভাবে প্রত্যুষ পারত? তাহলে বুঝো ওই ব্যাটা আতর ও গোলাপচন্দন প্রত্যুষকে কতখানি পেছন দিয়ে ভালোবাসে, যে তার জন্য নিজের কাঁধে তোমার মতো বউ নামক বিপদ তুলে নিয়েছে। ধন্যবাদ দমে, বদলে চুমু দিলেও মাইন্ড করবো না। আমার মন মাইন্ড অনেক বড়। তৃষা চোখ রাঙিয়ে বলল। বড় বড় নম্বর তো দেখছি। ও মা, কি বলো বউ? এখনো তো দেখলামই না। তৃষা ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ করে বলল। আপনি একটা নষ্ট লোক। প্রেম গা ঝাঁকিয়ে কাছে এগিয়ে এসে বলল। কাছে আসো, আরেকটু নষ্ট হয়। তৃষা ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। যাওয়ার সময় পেঁচিয়ে রাখা শাড়িটা পায়ের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে কইভাবে প্রেম বুঝি তাকে সাহায্য করবে। ও মা, উল্টো ঘুরে দেখলো প্রেম ওপেনলি জামা বদলাতে ব্যস্ত। কি লজ্জা, কি লজ্জা! তৃষা একটু চেঁচিয়ে বলেছিল। যা মজায় তাই করবেন নাকি? জামা বদলানোর জন্য তো ওপাশে পর্দা দেওয়া আলাদা রুম আছে, যান না ওখানে। প্রেম ভাবলেশীনভাবে তৃষাকে বলল। আমার ঘর, আমার যেখানে মন চায় জামা বদলাবো, দরকার হলে জামা ছাড়া থাকবো। কার সমস্যা হচ্ছে তা আমার দেখার বিষয় না। তৃষা একটা নিঃশ্বাস ছেড়ে কোনো মতে নিজেকে সামলে ওয়াশরুমে যায়। এখানে আর কিছুক্ষণ থাকলে শেষে ফায়ার সার্ভিস এনেও মাথার আগুন নেভাতে পারবে না। অফিসে সেই কতক্ষণ ধরে কাজ করছে প্রত্যুষ। তৃষাকে তার চাই। তৃষা যদি একটিবার মুখ থেকে বের করে সে প্রত্যুষকে ভালোবাসে না, তাকে সে চায় না, তাহলে কখনো প্রত্যুষ তার সামনেও আসবে না। তবে একটিবার যদি মুখ থেকে বের হয় আমি তোমার হয়ে থাকতে চাই, তবে প্রত্যুষ আগে পিছে কাউকে দেখবে না। সামনে যেই থাকুক, কোনো অজুহাতেই তৃষার হাত সে ছাড়ছে না। তবে শরীরটা ক্লান্ত, আর নেওয়া যাচ্ছে না। এই প্রেমের কাজ যে এইসব তা জানতে বাকি কিসের? আবার নাও হতে পারে, কারণ সে তো মাসখানেক আগে হারিয়ে গিয়েছিল। তৃষার চট্টগ্রামে যেই এমপির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে আবার কিছু করল না তো। এত চাপ আর চাপ, দিনরাত পরিশ্রম করে মাথাটা এবার সত্যিই যাবে। কই ভেবেছিল বিয়ে করে একটু হালকা হবে, কিন্তু তা নয়। সেই সুযোগে আর কোথায়? রান্নাটা শেষ করতে পারেনি শিমলা। তার আগে পেছন থেকে অঙ্কুর এসে তাকে জাপড়ে ধরে পিঠে চুমু খেয়ে বলল। রাখো না জান, রান্না আজ রাত আদর খেয়ে কাজ সাজিয়ে নিব। শিমলা তার হাত থেকে ছুটে গিয়ে বিরক্ত মাখা স্বরে বলল। ইস, ওইসবে পেট ভরে? অঙ্কুর দুষ্টু হেসে জবাব দিল। ট্রাই করে দেখোই না, ফ্যাট আর মন দুটোই ফুল হবে। শিমলার লজ্জা লজ্জা লাগে। এই অঙ্কুরটাও না একটু পরপর এসে জ্বালাতন করে। অঙ্কুর শিমলাকে নিজের দিকে ঘুরিয়ে সোহাগ বোলাতে যাবে, তার আগে শিমলা তার মুখটা চেপে ধরে লাজুক গলায় বলল। আমার না অনেক ভালো লাগছে। অঙ্কুর অবাক হয়ে জিজ্ঞেস করল। কেন বউ? শিমলা চোখ নামিয়ে হেসে উত্তর দিল। ওই যে প্রেম ভাইয়া আর তৃষার বিয়েটা হয়ে গেছে। অঙ্কুর মাথা নেড়ে স্বস্তির স্বরে বলল। তা ভালোই বলেছ। দুইটা মানুষ দুই দিকে ভালো ছিল না একে অপরকে ছাড়া। একজন বাইক রেস করে অ্যাক্সিডেন্ট করে 1 মাস বেড রেস্টে ছিল, অন্যজন জিদের বসে যাকে ভালোবাসে না তাকে বিয়ে করতে বসেছিল। শিমলা মুখ গম্ভীর করে বলল। তবে ওদের তো এখনো এক হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখছো কেমন গায়ে পড়ে ঝগড়া করে। অঙ্কুর হেসে শিমলার চিবুকটা তুলে দিয়ে বলল। বোকাবো, ওগুলো ঝগড়া না গো, ভালোবাসার বই প্রকাশ। শিমলা দুষ্টুমি করে তাকিয়ে বলল। তাহলে আমাদেরও ঝগড়া করা উচিত।
অঙ্কুর শিমলার গালে চুমু খেয়ে মুচকি হেসে ফিসফিস করে বলল। বিছানায় চলো, আমরা না হয় ঝগড়া করি। তৃষার এই পুরো বাড়ি দেখার সুযোগ হয়নি। ওই হাড়ে বজ্জাত লোকটা তাকে এই রুম থেকে বের হতে দিলে তো। এই প্রেমকে একটা মাস যখন দেখেনি তখন কতবার রাগ জিত উঠেছিল, কিন্তু যখন হঠাৎ করে সামনে দেখল তখন মুখে বললেও মন কি আদৌ ঘৃণা পুষে রাখতে পেরেছে? তৃষা একটা নিঃশ্বাস ছাড়ল। বারান্দা থেকে ফিরে এসে প্রেমকে জিজ্ঞেস করলো, বলো না কোথায় আমরা, অন্তত জায়গাটার নামটা বলো। প্রেম তখন গিটার নিয়ে কি যেন একটা করছিল। তৃষার কথা শুনে সে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আপনার থেকে তুমি? বাহ, এটা বান্দরবান। তৃষা হতভম্ব হয়ে বলল, ওমা, এত দূর? তো এইখান থেকে আমাদের চট্টগ্রাম যেতে কিন্তু বেশি সময় লাগবে না। আচ্ছা, আপনি আমার ভাইয়ের সঙ্গে কি করেছেন? তৈমুর ঠিক আছে? প্রেম আশ্বাসের সুরে গিটারটা নামিয়ে রেখে বলল, শালাবাবুকে কি করে ক্ষতি করব বলো? সে ঠিক আছে, সঙ্গে তোমার পরিবারও। তৃষার ঝগড়া করতে ইচ্ছে করছে না। অতিরিক্ত কিছুই ভালো না। হারানো জিনিস হারালে বারবার পাওয়া যায় না। হঠাৎ প্রেম গম্ভীর স্বরে বলে উঠল। নেওয়াজ বংশে কিন্তু আমি ছাড়া আর কেউ নেই। তৃষা ক্লান্ত স্বরে বলল, জানি তো, এখন কি করতে পারি? প্রেম চোখ টিপে বলল, যেহেতু আমাদের বিয়ে হয়েই গেছে, এখন বংশ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই। তৃষা চোখ কুঁচকে বলল। মানে কি বলতে চাইছো? প্রেম দৃঢ় কণ্ঠে বলল, যেটা বুঝতে পারছো সেটাই, বাচ্চা লাগবে। বংশ তো আর এভাবে চলতে পারে না। তৃষা ব্যঙ্গাত্মক সুরে বলল, ইস, শকত! আমাকে জোর করে বিয়ে করা হয়েছে, ভুলে গেছে মিস্টার নেওয়াজ? মিসেস নেওয়াজ, এখন কথা না বাড়িয়ে এদিকে আসো। বিক্রিয়াতে শুরু করতে হবে, তাহলে আবিষ্কার কি করে করব? মুখে কিছু আটকায় না দেখছি, আর আমাকে ছোঁয়ার কথা ভুলেও ভাবে চলবে না। প্রেম ছুলে যে মেয়ে গলে যায় তার মুখে এসব মানায় না। সময় মতো তোমাকে ধরবো, প্রস্তুত করো। বলেই প্রেম বিছানায় শুয়ে হাই তুলতে তুলতে বলল। ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমালাম। তৃষা খাটের সামনে দাঁড়িয়ে আছে। প্রেম হঠাৎ হাতের ভাঁজ থেকে মুখ উঠিয়ে বলল, এমন স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়িয়েছো কেন? এসে ঘুমাও। দেখো, আমার ঘুমের মধ্যে কিন্তু কাপড় চোপড় খুলে ফেলার অভ্যাস আছে, তাই ভেবে চিনতে থাকবে। আমি আপনার পাশে শোয়ার জন্য মরে যাচ্ছি না প্রেম নেওয়াজ। প্রেম ধূর্ত হেসে বলল, মরবে বউ মরবে, একদিন এই পাশে শোয়ার জন্য, একটু আদর পাওয়ার জন্য পা কেন, অন্য কিছু ধরলেও কাজ হবে না। তৃষা মাথা ঝাঁকিয়ে বলল, ইস, এমন দিন আমার জীবনে না আসুক। এখন গিয়ে সোফায় শুয়ে পড়ুন। মাথা নাড় বললে সব ঢিলে হয়েছে নাকি বাংলা মদ খেয়েছ? তৃষা চোখ বড় করে বলল, কি বলছেন? এসব কেন খাবো? যান আপনি সোফায়। মেয়ে মানুষকে ভালো জায়গায় দিতে হয়, আপনি জানেন না? না ম্যাডাম, আমার তো আপনার মতো এত বিপরীত লিঙ্গের সঙ্গে জলাডলি নেই, এত জানবো কেমন করে? যাই হোক, আমি খাট ছাড়া ঘুমোতে পারি না। গিয়ে সোনা পাখি আপনি ওই সোফায় শুয়ে পড়ুন। বলেই প্রেম তৃষার মুখের উপর বালিশ ছুঁড়ে মারল। তৃষা এখন না পারছে কিছু বলতে আর না পারছে কিছু সইতে। বালিশটা দিয়ে সোফায় শুতেই প্রেম বাতি বন্ধ করে দেয়। যেই ঝড় তার উপর দিয়ে গিয়েছে, এখন একটু শান্তি মতো ঘুমোতে পারলেই হয়। তবে হঠাৎ করেই মাথায় একটা প্রশ্ন এলো। করবে করবে বলে আর করা হয়নি। সে কপালে হাত রেখে উপরের দিকে তাকিয়ে নিম্ন স্বরে বলল, আচ্ছা, আপনার দেওয়ালে আমার এত বড় ছবি কেন? ওদিক থেকে জবাব এলো। প্রেম অলস শেষে বলল, কারণ দিনে একবার হলো আমি মনে করতে চাই দুনিয়ার কতকার নারীটা কে। আচ্ছা শোনা, সবাই তো সুন্দর খোঁজে, সুন্দর ছবি দেখে। আমি না হয় তোমার মতো একটা দারুচিনিকে দেখলাম, মহৎ হৃদয় বলে কথা। তৃষা আর জবাব দিল না। এই লোকের সঙ্গে কথা বলে লাভ নেই। উভয় পাশ নীরব হয়ে গেল মুহূর্তেই। শান্ত হয়ে গেল দুপক্ষের হাজারটা না বলা কথার মিছিলগুলো। তখন মাঝরাত, পাহাড়ে ঝড় উঠেছে। বারান্দা থেকে অন্ধকার রাতের বৃষ্টিমুখর পরিবেশটা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম ড্রিম লাইটটা জ্বালিয়ে বারান্দার দরজা বন্ধ করে, তৃষা তখনও ঘুমে বিভোর, ঠান্ডার গুটি মেরে শুয়ে আছে। প্রেম এসে তার সামনে দাঁড়ায় প্রথমে, অতঃপর তাকে ঘুমের ঘোরে কোলে তুলে বিছানায় তার পাশেই শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিয়ে নিজে গিয়ে পাশে শোয়। চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দিয়ে ঠোঁটের দিকে তাকিয়েও কপালে আলতো করে একটা চুমু বলিয়ে দেয়, যাতে করে তৃষার ঘুমে ব্যাঘাত না ঘটে। তারপর তৃষাকে নিজের বুকে জড়িয়ে ধরে। প্রেমের উষ্ণ শৈলের ছোঁয়া যেন তৃষাকে আরও বেশি তার দিকে খিচে আনে। ঘুমের ঘরে সে প্রেমের বুকে লেপ্টে যেতেই প্রেমের ঠোঁটের কোণে হাসি ফুটল। সে তার বিটার হার্টকে এমন বৃষ্টিময় রাতের শীতল আবেশে বুকের গভীরে জড়িয়ে ধরে চোখটা বুঝতেই মনটা তৃষাকে উদ্দেশ্য করে বলে ওঠে, অনুভবে আছি আমি,
তোমায় ছুঁয়ে দেখার নেশায় হারিয়ে গেলে ভিড়ের মাঝে আর পাবে না আমায়।